ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আজকে আমরা কথা দিয়েছিলাম যে আজকে আমাদের মধ্যে ডক্টর প্রতাপ ব্যাপারী স্যার আসবেন এবং আমরা পূর্ব ঘোষিত আমাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী আমরা আজকে মধ্যযুগের ম্যারাথন ক্লাস আমরা করব এবং আজকে এই ম্যারাথন ক্লাসটি যিনি নেবেন তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় প্রতাপ ব্যাপারী স্যার। আমরা প্রতাপ ব্যাপারী স্যারকে জানি যে তিনি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে নিয়োগ, সেই নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তার বইটি অত্যন্ত জনপ্রিয়। এছাড়া নিজে তিনি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি 5 বার কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে তিনি একটি সরকারি কলেজের অধ্যাপক হিসাবে যুক্ত রয়েছেন। আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের ইউটিউবের যারা হাজার হাজার ছাত্রছাত্রীরা যারা বিভিন্নভাবে উপকৃত হয়, যারা চাইছে ফ্রি ক্লাস, তাদের জন্য আমরা আজকে এই ক্লাসটি নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম স্যারকে যে ব্যাচের স্টুডেন্টসরা যেভাবে উপকৃত হচ্ছে সেইভাবে ইউটিউবের যারা দেখছে, আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা আমাদের চ্যানেলকে ভালোবাসে এবং আমাদের চ্যানেলের পাশে রয়েছে, তাদের জন্য আমরা এমন একটি সেশন উপহার দেব এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই ধরনের ম্যারাথন ক্লাস আমার অন্ততপক্ষে খুব কম চোখে পড়েছে। এটা মধ্যযুগের পুরো ম্যারাথন হবে, অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস একটা ক্লাসেই কমপ্লিট করে দেওয়া হবে এবং একটা ক্লাসে এমনভাবে কমপ্লিট করে দেওয়া হবে যে শুধু উপর উপর আলোচনা করে ছেড়ে দেওয়া হলো তা কিন্তু নয়, একদম এসএলএসটি পরীক্ষার উপযোগী এবং এখান থেকে এত ইনফরমেশন এবং কোশ্চেন যেভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবেই তোমাকে তৈরি করে দেওয়া হবে। এবং এই ক্লাসটি তোমরা যারা শুনছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো এবং খাতা পেন নিয়ে বসে যাও, কারণ এই ক্লাসে তোমাদের যে কন্টেন্ট প্রোভাইড করা হবে তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে যে এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে এই ক্লাস। তাই আর দেরি না করে তোমরা ঝটপট খাতা পেনটা নিয়ে বসে যাও এবং আমাদের এই টানা ম্যারাথন ক্লাস কতক্ষণ হবে আমরা জানি না। আমাদের 60+ স্লাইড রয়েছে, 60টার উপরে পিপিটি স্লাইড রয়েছে, সুতরাং এই ক্লাসটা অনেক লেন্দি হবে, তোমাদের ধৈর্য রাখতে হবে এবং এই ক্লাসটা খুব মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে। যেতে যেতে আরেকটা কথা বলে যাই ক্লাস শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই তোমরা ক্লাসটিকে শেয়ার করে দেবে, লাইক করবে এবং তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটা কমেন্টে জানাবে এবং তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা অত্যন্ত ব্যস্ত, তবুও আমাদের সময় মতো আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টিম রয়েছে তারা আমাদেরকে আপনাদের প্রশ্ন সেগুলো ফরওয়ার্ড করলে আমরা ডেফিনেটলি আপনাদের উত্তর দেব। যারা এই মুহূর্তে ক্লাস শুনছেন, ক্লাসে যুক্ত হচ্ছেন, তাদেরকে আবারও স্বাগত জানিয়ে প্রতাপ স্যারকে আমাদের ভিএসসি একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শুরু করব। এখন আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব স্যারের ক্লাসে। স্যারকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। স্যার, আমি গত ক্লাসে যেটা নিয়েছিলাম যে প্রাচীন যুগের চর্যাপদ, আজকে চর্যাপদ বাদ দিয়ে পুরো মধ্যযুগ যতটা রয়েছে সেটাকেই মূলত আমি স্লাইডের মাধ্যমে পুরো মধ্যযুগটাকে কভার করার চেষ্টা করব। দেখা যাক। মধ্যযুগের শুরুতে আদি মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়টি অর্থাৎ রাধা কৃষ্ণের যে লীলা, এই বিষয়টি আমরা বড়ু চণ্ডীদাসের পূর্বে কোথায় পাচ্ছি? প্রথম বিভিন্ন পুরাণে পাচ্ছি, ভাগবতে পাচ্ছি, বিভিন্ন প্রকীর্ণ কবিতাবলিতে পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি জয়দেবে। জয়দেবের পরে আমরা চলে আসছি আদি মধ্যযুগে। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের প্রথম নিদর্শন হিসেবে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। প্রথমে আসছি আবিষ্কার ও প্রকাশ। যেভাবে এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক স্লাইডটাকে সেইভাবেই সাজানো হয়েছে। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের প্রভুপাত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তনে পুঁথিটি আবিষ্কার করেছিলেন এবং তারই সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। অর্থাৎ
বসন্ত রঞ্জন রায় যখন পুঁথিটি প্রকাশ করছেন তখন তিনি নাম দিচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু এই নামকরণে শুরু হয় সমস্যা, কারণ পুঁথির আখ্যানপত্র এবং পুস্পিকা পাওয়া যায়নি। এবার আখ্যানপত্র বা পুস্পিকা যদি নাই পাওয়া যায় তাহলে উনি জানলেন কি করেন যে বইটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন ছিল? কারণ ওনার মনে হয়েছে যে এখানে রাধা কৃষ্ণের বিষয় রয়েছে, তাই নাম বিষয়বস্তুর সঙ্গে নাম তাল মিলিয়ে উনি একটা নামকরণ করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু ওনার নামকরণে মূলত সমালোচকরা দুটো কারণে আপত্তি তুলেছে। এক, পুঁথিতে একটি রসিদ পাওয়া গেছে যেখানে লেখা আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আর 2 নম্বর, পুঁথির বিষয়ের সঙ্গে এই কীর্তন নামের কোনো সরাসরি সম্পর্ক নেই। প্রথমত একটা নাম পাওয়া গেল, সেই নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এরকম একটা নাম পাওয়ার পরেও এই নামটি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকবেই, কারণ আমরা যখন একটা নাম পাচ্ছি তাহলে শুধু শুধু আমরা কারুর অনুমানের উপর ভিত্তি করে বা তার মনোমতে একটি নামকে আমরা গ্রহণ করব কেন? সমালোচকদের এটাই বক্তব্য ছিল। সেই জন্য কি হচ্ছে যে একটি নাম তো পাওয়াই যাচ্ছে প্রাপ্ত পুঁথিতে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কীর্তন শব্দটা, মানে বসন্ত রঞ্জন রায় যখন নামকরণ করছেন তখন তিনি এখানে কীর্তন শব্দ জুড়েছেন। এই কীর্তন শব্দটা নিয়েই সমালোচকদের আপত্তি আছে, কারণ সচরাচর আমরা যে কীর্তন পড়ি বা কীর্তনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে নাম সংকীর্তন বা কীর্তন, আর একটা হচ্ছে লীলা কীর্তন, যেখানে দেবতার মাহাত্ম্য লীলাকে কীর্তনের আকারে প্রকাশ করা হয়। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উনি যে নামটা দিচ্ছেন, পুঁথিতে যে বিষয়বস্তু রয়েছে রাধা কৃষ্ণের প্রেমলীলা, সেখানে কিন্তু কৃষ্ণকে কোনো ভগবান হিসেবে দেখানো হয়নি, দেখানো হয়েছে একজন গ্রাম্য বালক হিসেবে। ফলে কীর্তন শব্দটা কিন্তু নামকরণের সঙ্গে যাচ্ছে না। সমালোচকরা মূলত সেই কারণে আপত্তি তুলেছে। এবং এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটাকে কারা মানতে চাইছে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামকরণের পক্ষপাতী দুজন সমালোচক, একজন হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন হচ্ছে অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এরা দুজনে বলছে যেহেতু পুঁথিতে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পাওয়া গেছে তাই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটাকেই গ্রহণ করা উচিত। অন্য একজন সমালোচক বিমান বিহারী মজুমদার, তিনি কি বলছেন? তিনি বলছেন পুঁথির নাম হওয়া উচিত রাধা কৃষ্ণের ধামালি। অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বলছেন শ্রীকৃষ্ণ কীর্তন, অসিত বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ শহীদুল্লাহ বলছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কারণ পুঁথিতে যে চিরকুট পাওয়া গেছে সেখানে আছে। বিমান বিহারী মজুমদার কি বলছেন? তিনি বলছেন না, নাম হওয়া উচিত রাধা কৃষ্ণের ধামালি। কেন বলছে? কারণ পুঁথির মধ্যে রাধা এবং কৃষ্ণ পরস্পরের সঙ্গে ধামালি বলছে এরকম উক্তি 12 বার রয়েছে, অর্থাৎ 12 বার দেখাচ্ছে যে রাধা কৃষ্ণ পরস্পরের সঙ্গে ধামালি করছে। সেজন্য এই ধামালি শব্দটাকে সামনে রেখে তিনি এই কাব্যের নামকরণ করছেন রাধা কৃষ্ণের ধামালি। কিন্তু আমরা সচরাচর এই নামটিকেই গ্রহণ করছি, কারণ হরপ্রসাদ বসন্ত রঞ্জন রায়ের নামকরণের প্রতি শ্রদ্ধা রেখে এই নামটি প্রচলিত। এরপর আসছে রচনাকাল। রচনাকাল নিয়েও বিতর্কের শেষ নেই। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে পুঁথিটি 1385 খ্রিস্টাব্দের পূর্বে, সম্ভবত খ্রিস্টীয় 4র্দশ শতাব্দীর প্রথমার্ধে রচিত। আবার তিনিই বলছেন তার দ্য অরিজিন অফ বেঙ্গলি স্ক্রিপ্ট গ্রন্থে যে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল 15শ শতক। অর্থাৎ একই ব্যক্তি দুবার দুরকম মন্তব্য করছেন। রাধা গোবিন্দ বসাক তিনি কি বলছেন? তিনি বলছেন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি 1415 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে অনুলিখিত হয়েছে, অর্থাৎ 15শ শতকের মাঝামাঝি থেকে একদম 15শ শতকের শেষ, অর্থাৎ 16শ শতক সূচনা হচ্ছে, তার মধ্যবর্তী সময় শ্রীকৃষ্ণের পুঁথিটি অনুলিখিত হচ্ছে। যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধির মতে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির লিপিকাল 1550 খ্রিস্টাব্দ, অর্থাৎ 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। সুকুমার সেন বলছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি প্রাচীন নয়, তবে ভাষায় প্রাচীনত্ব রয়েছে। অর্থাৎ আমরা সব মিলিয়ে বলতে পারি রচনাকালের দিক থেকে যে 16শ শতকের দ্বিতীয়ার্ধ বা তার আগেই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি অনুলিখিত হয়ে গিয়েছিল। এরপরে আসা যাক কাব্য পরিচয়। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত: জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, হারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। কেন রাধা বিরহ এর সঙ্গে খণ্ড শব্দ যুক্ত নেই? কারণ লাস্টের খণ্ডটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। মোট পদের সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 418টি। বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, আসল তথ্য হচ্ছে 418। সমগ্র পুঁথিতে কতগুলো সংস্কৃত শ্লোক পাওয়া গিয়েছিল?
সমগ্র পুঁথিতে সংস্কৃত শ্লোক পাওয়া গেছিল 161টা। মূল চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তনের মূল চরিত্র তিনটে, রাধা, শ্রীকৃষ্ণ এবং বড়াই। রাধা ছিল নারায়ণের অবতার, মর্তে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ হিসেবে, কৃষ্ণ ছিলেন নারায়ণের অবতার, মর্তে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ হিসেবে। রাধা পূর্বজন্মে ছিলেন লক্ষ্মী, এই জন্মে হয়েছেন রাধা। আর বড়াই, এখানে কৃষ্ণ তার পূর্বজন্মের কথা মনে রেখেছে, কিন্তু রাধার পূর্বজন্মের স্মৃতি নেই, অর্থাৎ রাধা এই জন্মে এসে আগের জন্মে কি ছিল সেটা সে মনে করতে পারছেন না। মূলত এদের দুজনের পরস্পরের প্রেম কাহিনী বা যাই হোক তার উপর ভিত্তি করে কাব্যটি অগ্রসর হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণকে পৃথিবীতে পাঠানো, কংসকে বধ করার জন্য। আমরা দেখছি যে কাব্যের প্রথম 12টি খণ্ডে সেই উদ্দেশ্যের কোনো পূর্ণতাই পায়নি, মানে উদ্দেশ্যটা সফলই হয়নি। লাস্ট খণ্ডে অর্থাৎ রাধা বিরহে আমরা দেখতে পাচ্ছি যে কংসকে নিধন করার জন্য কৃষ্ণ রাধাকে ত্যাগ করে মথুরা চলে যাচ্ছে। মূলত তথ্যগত হিসেবে এই তথ্যগুলো যথেষ্ট। এরপর একটি বিখ্যাত মন্তব্য রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ, পদাবলীর রাধার সেখানে আরম্ভ। অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা শেষ হচ্ছে, ঠিক তার পর থেকেই বৈষ্ণব পদাবলীর রাধা আরম্ভ হচ্ছে। এই কথাটা কে বলছে? এই কোশ্চেনটা খুব আসে, যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ, পদাবলীর রাধা সেখানে আরম্ভ। বলছেন হচ্ছে সমালোচক শ্রী প্রমথনাথ বিসি। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা শেষ, পদাবলীর রাধা শুরু। তার মানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের পাঠ থেকে এবার আস্তে আস্তে পদাবলী সাহিত্যের দিকে অগ্রসর হব। পদাবলী সাহিত্যে আসার আগে আমরা দেখব বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী মানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে বৈষ্ণব আর একটা হচ্ছে পদাবলী। তাহলে আমরা আগে দেখি বৈষ্ণব শব্দটা কোথা থেকে আসছে। বৈষ্ণব আখ্যা দিচ্ছি আমরা কাদের? যারা হচ্ছে বিষ্ণুর উপাস্য, বিষ্ণুর উপাসক, অর্থাৎ বিষ্ণু যাদের উপাস্য দেবতা। প্রাচীন ভারতীয় সাহিত্য সংস্কৃতিতে বিষ্ণুকে কৃষ্ণের সঙ্গে এক করে দেখার ঐতিহ্য আমাদের মধ্যে রয়েছে। কারণ বাংলাদেশে কৃষ্ণ শুধু যশোদা নন্দন নয়, শচীনন্দনও বটে। কেন শচীনন্দন? কারণ কৃষ্ণকে নিমাইয়ের সঙ্গে অভেদ হিসেবে কল্পনা করা হচ্ছে। বৈষ্ণব পদাবলীর বিষয় তাই একই সঙ্গে কৃষ্ণলীলা আবার গৌরাঙ্গ লীলা। কেন না, যখন বিষয়টি রাধা কৃষ্ণের মধ্যে সীমিত থাকছে তখন সেটা কৃষ্ণলীলা, কিন্তু যখনই আমরা কৃষ্ণকে গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য মহাপ্রভু হিসেবে কল্পনা করছি তখনই বিষয়টা কৃষ্ণলীলা থেকে বিস্তৃত হয়ে চলে আসছে গৌরাঙ্গ লীলা। এই কারণে এই রাধা কৃষ্ণের যে পথ, সেখানে শুধু পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, আক্ষেপ অনুরাগ নেই, সেখানে কিন্তু একটি গৌরাঙ্গ বিষয়ক পদও তৈরি হয়েছে। মূলত গৌরাঙ্গ বিষয়ক পদ তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের এই গৌরাঙ্গ রূপের জন্য। এ তো গেল বৈষ্ণব শব্দের ব্যাখ্যা। এবার আমরা দেখি পদাবলী সাহিত্যের পদাবলীর ব্যাখ্যা কি আছে। পদাবলী শব্দটির প্রয়োগ আমরা প্রথম পাচ্ছি কোথায়? অনেকেই বলছে পদাবলী শব্দের প্রথম প্রয়োগ পাচ্ছি জয়দেবে। ভুল তথ্য। পদাবলী শব্দের প্রথম প্রয়োগ আমরা পাচ্ছি 7ম শতাব্দীর আলংকারিক দণ্ডির কাব্যে। দণ্ডি কি বলছে? শরীরাং আবদিষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী, প্রথম বলছে দণ্ডি। এরপরে আসছে জয়দেব। জয়দেব কি বলছে? মধুর কোমল কান্তং পদাবলী সিনু তথা জয়দেব সরস্বতীম। অর্থাৎ জয়দেবের যে কাব্য সেটা হচ্ছে মধুর, সেটাকে কোমল চিত্তে সেটাকে স্মরণ করতে হয়। সেই জন্য আমরা দেখছি যে শ্রী চৈতন্য কৃষ্ণ বিরহে অস্থির হলে জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাসের পদ শ্রবণ করে শান্ত হতেন। এই সময় থেকেই বৈষ্ণব সমাজে বৈষ্ণব সাধনার অঙ্গরূপে পদাবলী শব্দের ব্যবহার চলতে থাকে। বৈষ্ণব পদাবলী নামটি সার্থকতাও সেই সময় থেকে। অর্থাৎ আমরা দুটো জিনিস দেখলাম এখানে। বৈষ্ণব পদাবলীর শুরুটা কিভাবে হচ্ছে, যে বিষ্ণু যাদের উপাস্য দেবতা, সেই বিষ্ণু এবং কৃষ্ণ এক। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কৃষ্ণকে আমরা চৈতন্য হিসেবে কল্পনা করছি, সেই জন্যই কৃষ্ণলীলার পাশাপাশি গৌরাঙ্গ লীলার পদ আসছে। এবং পদাবলী শব্দটি কিভাবে আসছে? পদ শব্দ গান, পদাবলী মানে গানের সমাহার, অর্থাৎ বৈষ্ণব যে গানের সমাহার সেটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। এরপর আমরা শ্রী চৈতন্য বৈষ্ণব পদাবলী বিষয়টাকে আমার রাখার এই কারণে, সিলেবাসে মানে সরাসরি 4টে কবির নাম বলে দেওয়া আছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এদের মধ্যে 2জন চৈতন্য পূর্ববর্তী, 2জন চৈতন্য পরবর্তী। ঠিক কোন বৈশিষ্ট্যের নিরিখে বা কেন 2জন পূর্ববর্তী তাদের কি কাব্যের বৈশিষ্ট্য এবং যারা 2জন পরবর্তী তাদের কি কাব্য বৈশিষ্ট্য এবং 2 ধারার কাব্যের মধ্যে কি তফাৎ আছে সেটা জানানোর জন্য আমাকে এই স্লাইডটা তৈরি করতে হয়েছে। আমরা জানি 16 শতাব্দীতে চৈতন্যদেবের আবির্ভাব সমগ্র বাঙালি জাতিকে নতুনভাবে জাগিয়ে তুলেছিল। বাংলা সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, সমাজ জীবন কোনো একজন মানুষের আবির্ভাবে এতটা আলোড়িত হয়নি। কারণ চৈতন্যদেবের সমসাময়িক আমরা দেখছি যে বাংলায়
দেবদেবীর স্তুতিমূলক কাব্য প্রকাশ প্রচারের রমরমা। চৈতন্য এমন একজন যে মানুষ, রক্ত মাংসের মানুষ, তাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে সেই সময় বাংলার সমাজে ভক্তিবাদের একটা ধারা বয়ে গিয়েছিল। বাংলা পদাবলী সাহিত্যে চৈতন্যদেবের সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যায়। চৈতন্যদেবের আবির্ভাবের পরেই পদাবলী সাহিত্যের প্রকরণ ও ভাব দুদিক থেকে দেখা দিল অজস্র বৈচিত্র্য। কিভাবে? প্রথমে আসি বিষয়গত বৈচিত্র্য। চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে বৈষ্ণব পদাবলীর কি বিষয় ছিল? রাধাকৃষ্ণের প্রেমলীলা। সেই জন্য দেখবে চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব কবি যারা, তাদের সমস্ত পদেরই মূল বিষয়বস্তু রাধা এবং কৃষ্ণের প্রেম বিরহ যাই হোক। যখনই চৈতন্যদেব আসলেন, চৈতন্যদেবের সন্ন্যাস জীবন এবং সন্ন্যাস পরবর্তী জীবন নিয়ে রচিত হলো একাধিক গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ বিষয়ক পদ। এগুলো কিন্তু চৈতন্য পূর্ববর্তী যুগে ছিল না, চৈতন্য আসার পরে তৈরি হলো। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর বিষয়ের একটা বিস্তার ঘটে গেল। চৈতন্যদেবের প্রভাবে বৈষ্ণব দর্শন ও অলঙ্কার শাস্ত্র পদাবলীর ধারাকে নিয়ন্ত্রিত করলো। ফলে যা ছিল শুধু বৈষ্ণব পদাবলী তা হয়ে গেল গৌড়ীয় বৈষ্ণব পদাবলী। অর্থাৎ এখন তা পরিণত হলো গৌড়ীয় বৈষ্ণব পদাবলীতে। অর্থাৎ বিষয়বস্তুরা চৈতন্যের প্রভাবে আমূল পরিবর্তিত হয়ে গেল, সাধারণ পদাবলী থেকে হয়ে গেল গৌড়ীয় বৈষ্ণব পদাবলী। এবার এই যুগ বিভাগটা আমরা চার্টের সাহায্যে বুঝবো। দেখবো আমরা চৈতন্য পূর্ববর্তী যুগে পদাবলীর কি বৈশিষ্ট্য ছিল এবং চৈতন্যর আবির্ভাবের পর এবং চৈতন্য আবির্ভাবের পরবর্তীকালে পদাবলীর মূলত বিষয়বস্তুগত তফাৎটা কিভাবে হচ্ছে। প্রাক চৈতন্য পদাবলী মূল উপজীব্য কি ছিল? রাধাকৃষ্ণের প্রেম কথা। চৈতন্যদেব আসার পরে কি হচ্ছে? রাধাকৃষ্ণের সঙ্গে চৈতন্য নিত্যানন্দ প্রভুরা পদাবলীর বিষয়বস্তু হলো। অর্থাৎ বিষয়বস্তুতে একটা বিস্তার লাভ করলো, শুধু রাধাকৃষ্ণ থাকলো না, রাধাকৃষ্ণের সঙ্গে চৈতন্য আসছে, নিত্যানন্দ প্রভু আসছে। অর্থাৎ বিষয়ের পরিবর্তন ঘটলো। 2 নম্বর, প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের ঐশ্বর্য ভাবই ছিল মূল বিষয়। অর্থাৎ কৃষ্ণ সেখানে রাজা, কিন্তু চৈতন্য বা চৈতন্যত্ব যুগে কৃষ্ণের ঐশ্বর্য ভাব বিদূরিত হয়, এলো মাধুর্য ভাব। অর্থাৎ এখানে কৃষ্ণের বীরত্ব ভাবটা বেশি ছিল। এখানে আমরা দেখছি চৈতন্যের প্রভাবে মাধুর্য ভাব চলে আসলো, অর্থাৎ ঐশ্বর্য ভাব কমে গেল, বীরত্ব নয়। মহাপ্রভু যেমন আসমুদ্র হিমাচলের মানুষকে বুকে টেনে নিয়েছিলেন মূলত মধুর সঙ্গীত দিয়ে, সেই মধুর ভাবটাই এখানে প্রধান হয়ে উঠলো। এটাই হচ্ছে প্রাক চৈতন্য পদাবলীর সঙ্গে চৈতন্য সমকালীন বা চৈতন্যোত্তর পদাবলীর মূল পার্থক্য। আরেকটি, প্রাক চৈতন্য যুগে বৈষ্ণব কবিদের কি আদর্শ ছিল? ভাগবত, পুরাণ, প্রকীর্ণ কবিতা বলি। চৈতন্য বা চৈতন্য যুগে বৈষ্ণব কবিতার আদর্শ হয়ে গেল স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য। অর্থাৎ একাই সমগ্র বৈষ্ণব সমাজকে প্রভাবিত করছে, পদাবলী সাহিত্যের ধারাকে তিনি একাই নিয়ন্ত্রণ করছেন। প্রাক চৈতন্য যুগে রাধাকৃষ্ণ বিষয়ক পদে সম্ভবাত্মক প্রেম ছিল মুখ্য, অর্থাৎ মূলত সিঙ্গার রস, অর্থাৎ যেখানে কামনা বাসনা প্রধান ছিল। কিন্তু চৈতন্যর আবির্ভাবের পরে আমরা দেখলাম সিঙ্গার রস পরিণত হলো বিপ্রলম্ভে। এই রসের মূর্তিমান বিগ্রহ শ্রী চৈতন্য, অর্থাৎ সিঙ্গার চেঞ্জ হয়ে আসলো বিপ্রলম্ভে। প্রাক চৈতন্য যুগের পদকর্তারা ছিলেন মুক্তিকামী, চতুর্বর্গ ফল প্রাপ্তি ছিল তাদের মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ একদম জাগতিক মানুষের মতো। কিন্তু চৈতন্য বা চৈতন্যোত্তর যুগের পদকর্তারা কি চাইলেন? অহৈতুকী ভক্তি, শ্রদ্ধা ভক্তি, রাগানুগা ভক্তি। অর্থাৎ তাদের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাবে ভক্তিভাবটা বেশি হলো। এখানে যেরকম ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থ, কাম, মোক্ষ বিদূরিত হয়ে গেল, ধর্ম অর্থাৎ ভক্তি এটাই মূলত মূল হয়ে দাঁড়ালো। প্রাক চৈতন্য যুগের পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেম সার্বজনীন, তা অনেকটা ব্যক্তিগত, এখানে স্লাইডটা ঢাকা পড়ে গেছে। কিন্তু চৈতন্য যুগের ষড় গোস্বামী তার আধ্যাত্মিক উদ্বুদ্ধ হয়ে উঠল সর্বজনীন। অর্থাৎ এখানে রাধাকৃষ্ণের ব্যক্তিগত জীবনের কথা, যেটা শুধুমাত্র রাধাকৃষ্ণের ব্যক্তিগত জীবন, কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু তিনি আসমুদ্র হিমাচলের মানুষকেই বুকে টেনে নিয়েছিলেন। ফলে তাকে কেন্দ্র করে যে পদাবলী সাহিত্য সেটা আর ব্যক্তিগত থাকলো না, সেটা হয়ে উঠলো সর্বজনীন। এই হচ্ছে মূলত প্রাক চৈতন্য পদাবলী এবং চৈতন্য পরবর্তী বা চৈতন্য সমকালীন পদাবলীর মধ্যে মূলগত পার্থক্য। এরপরে আমরা সরাসরি পদকর্তার বিষয়ে চলে আসি। যে 4 জন রয়েছে তার মধ্যে প্রথম রয়েছেন বিদ্যাপতি, কবি বিদ্যাপতি, চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব কবি। 14দশ শতকের শেষ ভাগে মিথিলার মধুবনী পরগনার বিশফি গ্রামে ব্রাহ্মণ পরিবারে বিদ্যাপতির জন্ম। কুলপদবী ঠক্কুর। বিদ্যাপতির পদ সংগ্রহ করেছিলেন জর্জ গ্রিয়ারসন। তথ্য, এরপর আমরা দেখছি বিদ্যাপতি যে গ্রন্থগুলো রচনা করছেন সেগুলো কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায়। বিষয়টিকে আমি চার্টার আকারে তুলেছি, পৃষ্ঠপোষক রাজা এবং পৃষ্ঠপোষকতায় লিখিত গ্রন্থ।
দেব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি কি লিখছেন? ভূ পরিক্রমা। কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন কীর্তিলতা। এই কীর্তিলতাতেই তিনি নিজেকে খেলন কবি বলছেন। শিব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি দুটো বই লিখছেন, একটা হচ্ছে কীর্তি পতাকা, একটা হচ্ছে পুরুষ পরীক্ষা। পদ্ম সিংহ বিশ্বাস দেবী, তার পৃষ্ঠপোষকতায় তিনি কি লিখছেন? শৈব সর্বসহার ও গঙ্গা বাক্যবলী। নরসিংহ ধীরমতি, তার পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন দান বাক্যাবলী ও বিভাগসার। পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন লিখনাবলী। আর ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতা লিখছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। মূলত প্রতিটি গ্রন্থ এবং কার পৃষ্ঠপোষকতায় লিখিত প্রশ্ন আসতে পারে। আরেকটি হচ্ছে বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন? ব্রজবুলি। ব্রজবুলি কি আলাদা একটি ভাষা? না, আলাদা কোনো ভাষা নয়, এটা হচ্ছে বাংলার মৈথিলি ভাষার একটা মিশ্রণ। এরপর আসছে বিদ্যাপতির উপাধি। বিদ্যাপতির একাধিক উপাধি আছে। বিদ্যাপতি খেলন কবি, কে বলছে? বিদ্যাপতি নিজে বলছে। কোথায় বলছে? কীর্তিলতা গ্রন্থে বিদ্যাপতি স্বয়ং নিজেকে বলছেন যে তিনি খেলন কবি। 2 নম্বর উপাধি হচ্ছে অভিনব জয়দেব। কে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলছেন? বলছেন রাজা শিবসিংহ। বিদ্যাপতিকে মৈথিলি কোকিল কে বলছেন? বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। পঞ্চপাশক হিন্দু কে বলছে বিদ্যাপতিকে? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, যিনি চর্যাগীতি আবিষ্কার করেছিলেন। এবং কবি সার্বভৌম, এই উপাধিটি বিদ্যাপতিকে কে দিচ্ছেন? দিচ্ছে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। কোন বইতে আছে এটা? চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে এটা বিষয়টি রয়েছে। একটি চ্যাপ্টারের নামই শুরু হচ্ছে কবি সার্বভৌম বিদ্যাপতি। এবার সমালোচকের চোখে বিদ্যাপতি। বিদ্যাপতির প্রতিভা কসমিক ইমাজিনেশন, এটা কে বলছে? এটা বলছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতির পদাবলী মধুচক্রের মতো, এই মন্তব্যটি কার? এই মন্তব্যটি আচার্য দীনেশ চন্দ্র সেনের। বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছে, এটা কে বলছে? এটা বলছে আচার্য দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। এবার আমরা দেখি যে কোন কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্বের দাবিদার। মাথুর পর্যায়, ভাবোল্লাস পর্যায় এবং প্রার্থনা পর্যায়। বিদ্যাপতিকে কেন্দ্র করে যে কটা বই উল্লেখযোগ্য বই রচিত হয়েছে, 1 নম্বর রয়েছে বিদ্যাপতি গোষ্ঠী, লিখেছেন সুকুমার সেন। 2 নম্বর বিদ্যাপতি ঠাকুরের পদাবলী, কে লিখছে? নগেন্দ্রনাথ গুপ্ত। আর একটা হচ্ছে বিদ্যাপতি পরিচয় নামটা ঢাকা পড়ে গেছে, সেটা লিখছে সতীশ চন্দ্র রায়। আরেকটি হচ্ছে কবি বিদ্যাপতি, এই বিষয়টা বোঝা যাচ্ছে না এই জায়গাটার নামটা, আমি পরে বলে দেবো নামটা। বিদ্যাপতির উল্লেখযোগ্য পদ, অনেক কটা পদ দেওয়া আছে, পরীক্ষায় যে কোনো একটি দিয়ে প্রশ্ন আসতেই পারে। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, প্রার্থনা পর্যায়ের পদ। হাত অক দর্পণ মাথ অক ফুল, পূর্বরাগ। মাধব বহুত মিনতি করিতই, প্রার্থনা। অব মথুরাপুর মাধব গেল, মাথুর। হরি গেল মধুপুর হাম কুলোবালা, মাথুর। তীর চন্দন উড়ে হার না দেলা, মাথুর। এ সখী হামারি দুঃখের নাহিওর, এটা খুব বিখ্যাত পদ, মাথুর পর্যায়ে। প্রেম অঙ্কুর জাত আত ভেল, মাথুর। অঙ্কুর তপন তাপে যদি জারবো, এটাও মাথুর, খুব বিখ্যাত পদ। পিয়া জব আওবো এ মজু গেহে, ভাবোল্লাস। আজু রজনী হাম ভাগে পোহাউলু, ভাবোল্লাস। কি কহবরে সখী আনন্দর, ভাবোল্লাস। কি কহবরে সখী ইহ দুঃখ ওর, আক্ষেপ অনুরাগ। এই গেল মূলত বিদ্যাপতি, তার রচিত গ্রন্থ, সমালোচকের তার কি স্থান, তাকে কেন্দ্র করে তার উপাধি, কোন রাজার পৃষ্ঠপোষকতায় তিনি কি কি লিখেছেন এবং তার কতগুলো বিখ্যাত পদের দৃষ্টান্ত। আমরা একই রকম ভাবে বাকি কবিদেরকেও দেখব। চণ্ডীদাস, এই চণ্ডীদাস কিন্তু বড়ু চণ্ডীদাস নন, তিনি হচ্ছেন চৈতন্য পূর্বযুগের একজন কবি, যিনি পদাবলীর চণ্ডীদাস হিসেবে বিখ্যাত। কোথায় জন্মাচ্ছেন? বীরভূম জেলার নান্নুর মতান্তরে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। তিনি বাঁশুলি বা চণ্ডীর উপাসক ছিলেন।
রামী নামক রজক কন্যাকে সাধন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন। এর থেকে বেশি তথ্য এই পদাবলী চণ্ডীদাসে পাওয়া যায় না। চণ্ডীদাসের কাব্যভাবনা অর্থাৎ তার কাব্যগুণ কি কি, সহজ কথায় কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। যে চণ্ডীদাস সহজ ভাষায় প্রেমের গভীর আনন্দ বেদনার উপকার। চণ্ডীদাসের কাব্যের মূল সুর মানবপ্রীতি ও মর্তপ্রীতি। তার কাব্যে রাধাকৃষ্ণ কিন্তু দেবদেবী নন, মর্তের মানব মানবী। চণ্ডীদাস গ্রামীণ বাংলার কবি। বাংলার পল্লী জীবনের রূপ রস তার বর্ণবিরল সহজ প্রগাঢ় শ্যামলিমা নিয়ে তার পদে উপস্থিত হয়েছে। অর্থাৎ পুরো বাংলার সহজ সরল প্রাকৃতিক পরিবেশ চণ্ডীদাসের পদে সম্পূর্ণভাবে উপস্থিত হয়েছে। চণ্ডীদাসের প্রেম কাম গন্ধহীন, তার ধর্মদর্শন সহজিয়া মতের উপর প্রতিষ্ঠিত। চণ্ডীদাসের কাব্য রাধাময়, তার রাধা বাংলাদেশের এক লোকগঞ্জনাভিতা কুলবধূ, কিন্তু তার অসাধারণত্ব কোথায়? কৃষ্ণপ্রেমের বিশিষ্টতায়। চণ্ডীদাসের পদাবলীর সর্বত্র ছড়িয়ে আছে এই কৃষ্ণপ্রেমের জন্য রাধার হৃদয়ের আকুল ব্যর্থী। অর্থাৎ রাধা যে কৃষ্ণের জন্য এতটা আকুল, এটা শুধুমাত্র চণ্ডীদাসের পদে আমরা দেখেছি। সেই জন্য আমরা জানি, পরবর্তীকালে দেখবো যে আক্ষেপ অনুরাগের পদে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব কেন। সমালোচকের চোখে চণ্ডীদাস, অর্থাৎ চণ্ডীদাসকে কে কি নামে অভিহিত করছে? চণ্ডীদাস কবি তাপস। কে বলছেন? অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। কোন গ্রন্থে বলছেন? চণ্ডীদাস ও বিদ্যাপতি। চণ্ডীদাস দুঃখের কবি। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় বলছে? চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধে। মাথায় রাখবে এই নামটি এবং এই নামটি দুটোই কিন্তু একই রকম, কিন্তু একটা হচ্ছে গ্রন্থ, একটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর গ্রন্থটি লিখেছেন শঙ্করী প্রসাদ বসু। পরীক্ষায় দিতেই পারে, কিন্তু গ্রন্থ আর প্রবন্ধ এই দুটো আলাদাভাবে মাথায় রাখতে হবে। চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। খুব বিখ্যাত উক্তি। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় বলছেন? চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধে। শব্দ ঝংকারে চণ্ডীদাস নিঃসঙ্গ, এই বক্তব্য কে রাখছেন? অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কোন গ্রন্থে রাখছে? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই তো গেলে চণ্ডীদাসকে নিয়ে সমালোচকরা কে কি মন্তব্য করছেন। এবার একটা বিখ্যাত বইয়ের নাম আছে বিদ্যাপতি, চণ্ডীদাস ও অন্যান্য মহাজন গীতিকা। এই বইটি কে লিখছেন? এই বইটি লিখছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোন কোন পর্যায়ের পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠত্ব? একটু আগেই বলেছি যে রাধার যে আরতি, সেটা চণ্ডীদাসের মতো আর কোনো বৈষ্ণব কবি ফুটিয়ে তুলতে পারেননি। সেই জন্য আমরা কি দেখছি? পূর্বরাগের পাশাপাশি আক্ষেপানুরাগ ও নিবেদন পর্যায়ের পদে শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। এবার তার কতগুলো বিখ্যাত পদ আমরা দেখে নিই। অধিকাংশই আমরা দেখব পূর্বরাগ আক্ষেপানুরাগ, কারণ এই পর্যায়ে তিনি তার শ্রেষ্ঠত্ব দেখাতে পেরেছেন। খুব বিখ্যাত পদ, সবকটাই কম বেশি খুব বিখ্যাত পদ। তুই কেবা শুনাইল শ্যামনাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, ঘরের বাহিরে দণ্ডে শতবার, এমন প্রীতি কবু নাই দেখি শুনি। তারপরে বোঝা যাচ্ছে না, ছাড়ো। এঘর রজনী মেঘের ঘটা, যত নিবারিয়ে চাই নিবার না যায় রে, আক্ষেপানুরাগ। বধূ কি আর বলিব তোরে, আক্ষেপানুরাগ। কি মোহিনী জানো বধূ, আক্ষেপানুরাগ। তারপরে পদ থেকে আক্ষেপানুরাগ। আর কটা পদ আছে? মন মোর আর নাহি লাগে গৃহ কাজে, আক্ষেপানুরাগ। কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, আক্ষেপানুরাগ। এটা হচ্ছে এটা বিখ্যাত উপমা, স্মরণ উপমা। এটা হচ্ছে স্মরণোপমা অলঙ্কারের উদাহরণ। অর্থাৎ কালো জলকে কৃষ্ণের সঙ্গে তুলনা করতে, অর্থাৎ একটা জিনিসকে দেখে আরেকটি জিনিসের কথা আমাদের স্মৃতিতে আসছে যখন। যাই হোক, তারপরে বধূ কি আর বলিব আমি, নিবেদন পর্যায়ের পথ। বধূ তুমি সে আমার প্রাণ, নিবেদন পর্যায়ের পথ। বহুদিন পরে বধূ আইল, ভাবোল্লাস, অর্থাৎ মিলনের পথ। চণ্ডীদাস শেষ। এরপরে আসছে গোবিন্দ দাস, শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা। চৈতন্য পরবর্তী যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব কবি। ষোড়শ শতাব্দীর তৃতীয় শতকে বর্ধমান জেলার কাটোয়া মহকুমা শ্রীখণ্ড গ্রামে গোবিন্দ দাসের জন্ম। পিতা চিরঞ্জিত সেন নয়, এটা চিরঞ্জীব হবে। মাতা সুনন্দা দেবী। তার রচিত কি গ্রন্থ রয়েছে আমরা দেখি। একটা রয়েছে কর্ণামৃত, এটা কাব্য। আর একটা রয়েছে সঙ্গীত মাধব, সেটা হচ্ছে নাটক। কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্বের দাবিদার? গৌরাঙ্গ বিষয়, অভিসার, মান ও কলহান্তরিতা।
গোবিন্দ দাসের একাধিক উপাধি আছে বিদ্যাপতির মতো। কে কোন উপাধি দিচ্ছে গোবিন্দ দাসকে? গোবিন্দ দাসকে কবীন্দ্র বলছেন শ্রীজীব গোস্বামী, কবিরাজ বলছেন শ্রীনিবাস আচার্য, আর দ্বিতীয় বিদ্যাপতি কে বলছেন যে আরো একজন বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস। অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ, এটা বিখ্যাত উক্তি। এই লাইনটা তুলে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। বক্তব্য কে দিয়েছেন? অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ, বক্তা শঙ্করী প্রসাদ বসু। এবার আমরা গোবিন্দ দাসের উল্লেখযোগ্য কিছু পদ দেখি। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী পূর্বরাগ, যাহা যাহা নিকষ হয় তনু তনু জ্যোতি পূর্বরাগ, সহচরী মেলি চললি বর রঙ্গিনী পূর্বরাগ, রূপে ভরল দিঠি সঙ্গারী পরশ মিঠি পূর্বরাগ, সুনয়নী কহত কানু ঘন শ্যামল পূর্বরাগ, আধোক আধো আধো দিঠি অঞ্চলে পূর্বরাগ। আর এটা হচ্ছে বিখ্যাত পদ যেটার জন্য আমরা গোবিন্দ দাসকে চিনি। কণ্টক গাড়ি কমল সম পদতল অভিসার, অর্থাৎ উঠোনে কাঁটা গেড়ে দিয়ে তার উপর থেকে রাধা হাঁটা প্র্যাকটিস করছে, অর্থাৎ অভিসার যাত্রার পথ। মন্দির বাহির কঠিন কপাট অভিসার, কুল মরিয়াত কপাট উদ্ঘাট উলু অভিসার, আদরে আগুসরি রাই হৃদয়ে ধরি অভিসার, মাধব কি কহব দৈব বিপাক অভিসার। আর তারপরে খুব বিখ্যাত পথ নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, চৈতন্যকে কেন্দ্র করে গৌরাঙ্গ বিষয়ক পথ। এই জন্যই তো গৌরাঙ্গ বিষয়ক পথের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। পতির হেরিয়া কাঁদে স্থির নেহি বাদে, অর্থাৎ চৈতন্যদেব যে কাঁদছে সেই পথ, সেই তার যে দুঃখ বেদনা তাকে কেন্দ্র করে একটি অসামান্য পথ, এটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পথ। রচনা পদকর্তা শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। এরপরে আসছি আমরা চৈতন্যোত্তর যুগের আর একজন কবি জ্ঞানদাস। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কাঁদড়া মাদড়া গ্রামে আনুমানিক 1530 খ্রিস্টাব্দের জন্ম, মৃত্যু 1575, এটাও আনুমানিক। কোন কোন পর্যায়ের পদে তার স্ফূর্তি ঘটছে? পূর্বরাগ, অনুরাগ, রূপানুরাগ, রসদগারের পদে। স্নিগ্ধ মাধুর্যের অবিরল উচ্চারণ জ্ঞানদাসের পদের বৈশিষ্ট্য। প্রথম দিকে জ্ঞানদাস চণ্ডীদাস ও বিদ্যাপতি উভয়কে অনুসরণ করেছেন, কিন্তু বিদ্যাপতির পদে যেখানে শুধুমাত্র রাধার রূপের প্রাধান্য রয়েছে, জ্ঞানদাস সেখানে সুকৌশলে নায়ক নায়িকার প্রথম মিলনের চিত্রটিকেও খুব মনস্তত্ত্বসম্মতভাবে উপস্থিত করেছেন। বিদ্যাপতি রাধার অনুরাগ সবসময় দেহ কামনা সর্বস্ব, এই জন্য দেখা যায় আমরা বিদ্যাপতি ভাবোল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ কবি, অর্থাৎ তার রাধা সবসময় মিলনের জন্য আকুল। চণ্ডীদাস কিন্তু অনুভূতি সর্বস্ব, অর্থাৎ অন্যদিকে চণ্ডীদাসের রাধা অনুভূতি সর্বস্ব, অর্থাৎ অনেকটা ভাবালু। কিন্তু জ্ঞানদাস তার রাধা দেহ ও মন উভয়ের নিবিড় সম্পর্ক একাত্মতা লাভ করেছে, অর্থাৎ সে একই দিকে দেহ কামনাও আছে তার মধ্যে, আবার তার মধ্যে আধ্যাত্মিকতা বোধও রয়েছে। অর্থাৎ বিদ্যাপতি ও চণ্ডীদাসের রাধার দুজনের দুটো আলাদা আলাদা রাধার যে বৈশিষ্ট্য সবটা এসে জ্ঞানদাসের পদের মধ্যে মিলেছে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস? রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। এখানে স্লাইডটা ঢাকা পড়ে গেছে, প্রতিটা স্লাইডই একটা করে সমস্যা হচ্ছে। রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস। জ্ঞানদাসের আমরা কিছু পদ দেখি। খুব প্রথম পদটাই খুব বিখ্যাত নাম করা পদ। রূপ লাগি আঁকি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আলো মুই জানো না পূর্বরাগ, দেইখা এলাম তার পূর্বরাগ। তুমি কি জানো সই কান্নুর প্রীতি পূর্বরাগ। পুলক ঢাকিতে করি কত পরকার পূর্বরাগ। কানু অনুরাগে হৃদয় ভেল কাতর অভিসার। মেঘ জামিনী অতি ঘন আন্ধিয়ায় অভিসার। শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা অভিসার। সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এটা খুব বিখ্যাত পদ আক্ষেপানুরাগ। বধূ তোমার গরবে গরবিনী আমি, খুব বিখ্যাত পদ নিবেদন। তুমি কি জানো সই পূর্বরাগ। এই হয়ে গেল চারজন বৈষ্ণব কবি, তাদের আবির্ভাবকাল, তাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ, তাদের পদের বৈশিষ্ট্য, তাদেরকে বিভিন্ন যে উপাধি দেওয়া হয়েছিল সেইগুলো, এবং তাদের উল্লেখযোগ্য কিছু পদের তালিকা। এরপর আমরা কি আসছি? এরপরে আমরা এই স্লাইডটাকে রেখেছি মূলত এই কারণেই যে আমরা বৈষ্ণব সাহিত্যে যে সঞ্চারী ভাব, মধুর রস, মুখ্য মধুর রস, গৌণ মধুর রস, অষ্টসাত্ত্বিক ভাব, এত যে বিভিন্ন রসের কথা বলি, সেই রসশাস্ত্র অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে?
তার উৎসটা তো জানতে হবে আমাদেরকে। আমরা কি দেখছি যে স্বয়ং চৈতন্যদেব শিক্ষাষ্টক ছাড়া অন্য কোনো গ্রন্থ রচনা করেছিলেন এমন তথ্য পাওয়া যায় না, কিন্তু তার যে তিনজন খুব বিখ্যাত শিষ্য ছিল, রূপ, শ্রীজীব, সনাতন, তাদেরকে তিনি কি বলেছিলেন যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যে রস পরিকল্পনা রয়েছে তাকে একটি সুনিয়ন্ত্রিত রূপ দিয়ে শাস্ত্র বা গ্রন্থ রচনা করার জন্য তিনি তার 3 শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। গুরুর উপদেশ মেনে 1541 খ্রিস্টাব্দে ভক্তি রসামৃত সিন্ধু রচনা করছেন কে? শ্রীরূপ গোস্বামী। এই গ্রন্থে মোট শ্লোক রয়েছে 2141টি। গ্রন্থটি 4টি ভাগে বিভক্ত, পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর, এই 4টি ভাগ। পূর্ব বিভাগের নাম কি? স্থায়ী ভাবোৎপাদন। এতে আবার সামান্য, সাধন, ভাব, প্রেম, ভক্তি বিভেদে 4টি লহরী রয়েছে। আমাদের আলোচ্য বিষয় রসশাস্ত্র। রসশাস্ত্রের বিষয়টি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দক্ষিণ ভাগের অন্তর্গত। এই বিষয়টি আমরা চার্টের মাধ্যমে বুঝবো পরের স্লাইডে। অর্থাৎ এই যে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, এই 4টে ভাগের মধ্যে দক্ষিণ ভাগেই রসশাস্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সেই ভাগটি দেখব, এই ভাগটা। কি দেখছি আমরা এখানে? ভক্তি রসামৃত সিন্ধু 4টি ভাগে বিভক্ত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রতিটি ভাগ একাধিক লহরীতে বিভক্ত। এর মধ্যে আমরা দেখছি দক্ষিণ ভাগটা 5টা লহরীতে বিভক্ত। প্রথম লহরী, যেখান থেকে উৎপত্তি হচ্ছে বিভাব, আমরা কাব্য জিজ্ঞাসা অতুল গুপ্তের বইতে পড়েছি, সেই বিভাব কোথা থেকে আসছে না ভক্তি রসামৃত সিন্ধু। তার দক্ষিণ যে ভাগ, দক্ষিণ ভাগের যে 5টা লহরী আছে তার প্রথম লহরী হচ্ছে বিভাব। বিভাগকে 2টি ভাগে ভাগ করা যায়, আলম্বন বিভাগ, উদ্দীপন বিভাগ। এটা হয়ে গেল প্রথম লহরী। দ্বিতীয় লহরী কি আসছে? অনুভাব, এটাও আমাদের চেনা। তৃতীয় লহরী, সেখানে বলা হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব, যে 8টা ভাগ আছে, 8টা ভাব রয়েছে, তম, রজ, এই জাতীয়। এরপরে আসছে চতুর্থ লহরী, কি ভাব রয়েছে? ব্যভিচারী ভাব। কত প্রকার ব্যভিচারী ভাগ আমরা জানি? সাধারণত 33 প্রকার। অর্থাৎ আমরা যখন পড়ি যে বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাব, এই 3টেই হচ্ছে কাব্য নির্মাণ কৌশলের ভাগ। সেটা কিন্তু মূল আসছে এই ভক্তি রসামৃত সিন্ধুর দক্ষিণ লহরীর প্রথম, তৃতীয় এবং চতুর্থ লহরীকে কেন্দ্র করে। পঞ্চম লহরী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানে কি রয়েছে? এখানে রয়েছে স্থায়ী ভাব। অর্থাৎ বৈষ্ণব রসশাস্ত্রের যে মূল রস, সেটা হচ্ছে পঞ্চম লহরী থেকেই আসছে। স্থায়ী ভাগ আবার 2টো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য ভাব অর্থাৎ বৈষ্ণব রসশাস্ত্রের যে পঞ্চরস, সেইটা হচ্ছে মুখ্য। কি কি আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর গৌণ রস কি কি আছে? হাস্য, অদ্ভুত, এটা হচ্ছে বীর, এটা হচ্ছে করুণ, এটা হচ্ছে রৌদ্র, এটা হচ্ছে ভয়ানক, আর এটা হচ্ছে বিভৎস। এই 12টা রস হচ্ছে পঞ্চম লহরীর মধ্যে পড়ছে। 5টা মুখ্য আর 7টা গৌণ। এই হচ্ছে মূল রসের ভাগ। এরপরে চলে আসছে আমরা রস পর্যায়। একটা তো গেল রসের ভাগ, আর একটা আসছে রস পর্যায়। যে আমরা বলি প্রেম বৈচিত্র্য, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি, ভাবোল্লাস, অভিসারের শ্রেষ্ঠ কবি, সেটা কোথা থেকে আসছে? শ্রীরূপ গোস্বামীর যে উজ্জ্বল নীলমণি গ্রন্থ, গ্রন্থটি 15টি প্রকরণে বিভক্ত। কটা প্রকরণ? 15টি প্রকরণ। তার মধ্যে শেষ প্রকরণ কোনটা? সেটা হচ্ছে এই শৃঙ্গার প্রকরণ। এই শৃঙ্গার প্রকরণে রস পর্যায়কে 2টো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হচ্ছে বিপ্রলম্ভ, আর 2 নম্বর ভাগ হচ্ছে সম্ভোগ। এই বিপ্রলম্বকে আবার 4টে ভাগে ভাগ করা আছে, যেগুলো আমাদের মূল রসশাস্ত্রের যে রস পর্যায়ে আমরা যেগুলো বইতে পড়ি। 1 নম্বর হচ্ছে পূর্বরাগ, 2 নম্বর হচ্ছে মান, 3 নম্বর হচ্ছে প্রেম বৈচিত্র্য, 4 নম্বর হচ্ছে প্রবাস। এই হচ্ছে বিপ্রলম্বের মূল 4টে ভাগ। এর বাদেও আমাদের কাছে আমরা জানি অভিসার রয়েছে, নিবেদন রয়েছে, প্রার্থনা রয়েছে। কিন্তু রস পর্যায়ে শৃঙ্গার প্রকরণের বিপ্রলম্বে এই 4টের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে।
এই হচ্ছে বৈষ্ণবের রসপর্যায় ও বৈষ্ণব পদাবলীর অন্তর্গত এই যে 4টি রসপর্যায় তার উৎপত্তি। এবার আমরা চলে আসি পূর্বরাগে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি বলা হচ্ছে? রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণদিজা তয়রুন্মিলিত প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। অর্থাৎ যে রতি মিলনের আগে দর্শন ও শ্রবণের দ্বারা উৎপত্তি লাভ করে নায়ক নায়িকার হৃদয়কে উন্মিলিত করে তাকে বলা হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগ দুটো ভাগে বিভক্ত, একদিকে রয়েছে দর্শনজাত পূর্বরাগ আর একদিকে রয়েছে শ্রবণজাত পূর্বরাগ। দর্শনজাত পূর্বরাগ আবার 3টি ভাগে বিভক্ত, 3 ভাবে দর্শন করছে। একটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন, একটা স্বপ্নে দর্শন, একটা চিত্রে দর্শন। অর্থাৎ প্রত্যক্ষ দর্শন মানে সরাসরি তাকিয়ে দেখছে, চিত্রে দর্শন মানে ছবির দিকে তাকিয়ে দেখছে, আর একটা হচ্ছে স্বপ্নে দর্শন অর্থাৎ স্বপ্নে তাকে দর্শন করছে। 3টে ভাগ হয়ে গেল। আর শ্রবণজাত পূর্বরাগ অর্থাৎ কারুর কাছে কথাটা শুনে তার মধ্যে যে অনুভূতি হচ্ছে, দুটি মুখে শুনছে, বন্দি মুখে শুনছে, সখী মুখে শুনছে, সঙ্গীতাদি থেকে অর্থাৎ গানের মাধ্যমে শুনছে, আর একটা হচ্ছে বংশীধ্বনি শ্রবণে শুনছে। অর্থাৎ এই 5 ভাগে রাধা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করে তার মধ্যে যে আকুলতা যাচ্ছে সেটা হচ্ছে শ্রবণজাত পূর্বরাগ। এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে আমরা আগেই আলোচনা করেছি, চণ্ডীদাস। মান হো কলহান্তরিতা। বিপ্রলম্ব সিঙ্গারে আমরা একটু আগে যে 4টি দেখলাম, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে মান। এই মানের সংজ্ঞা দিতে গিয়ে শিরূপ গোস্বামী কি বলছে? স্নেহৎকৃষ্ট ব্যাপ্তা মাধুর্যং মাননয়ন নবম যো ধারয়ত দক্ষিণং সমান ইতি কীর্ততে। অর্থাৎ স্নেহের অবস্থা যদি গাঢ়তা পায় তাহলে তাতে আরো নতুন বৈচিত্র্য যুক্ত হতে পারে। সেই অবস্থায় নায়ক নায়িকা প্রতিকূলতা বা বক্রতা পোষণ করে পরবর্তী মিলনকে আকর্ষণ করে তোলে। এই অবস্থাকেই বলা হয় মান। মান ক প্রকার? মান 2 প্রকার, একটা হচ্ছে সহেতু মান আর একটা হচ্ছে নির্হেতু মান। এই মান অবস্থাতে নায়িকাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে খণ্ডিতা আর একটা হচ্ছে কলহান্তরিতা। প্রিয়ের আগমনের আশা করে সুসজ্জিতা যে নায়িকা প্রতীক্ষা করে তাকে বলা হয় বাসক সজ্জিকা। সংকেত নির্দিষ্ট সময় উপস্থিত না হয়ে যে নায়িকার প্রেমিক অন্য নায়িকার সঙ্গে বিলাস করার চিহ্ন অঙ্গে ধারণ করে প্রাতকালে আসে তাকে খণ্ডিতা বলে। খণ্ডতার পর আসছে কলহান্তরিতা। খণ্ডিত অবস্থায় প্রিয়তমকে উপেক্ষা করে অনুতাপ করে যে নায়িকা তাকে বলা হচ্ছে কলহান্তরিতা। এরপর আসছে প্রেম বৈচিত্র্য। বিপ্রলম্বের 3 নম্বর ভাগটা কি বলা হচ্ছে? প্রিয়স্ব সন্নিকর্ষ অপি প্রেমোৎকর্ষ স্বভাবত যা বিশ্লেষ্য ভিয়াতিস্তৎ প্রেম বৈচিত্র্য সমুচ্চতে। অর্থাৎ প্রেমের উৎকর্ষ হেতু প্রিয়তমের নিকট অবস্থান করেও অর্থাৎ পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে আছে, কিন্তু ভবিষ্যতের বিচ্ছেদের কথা ভেবে যে আরতি বা যে আকুলতা হচ্ছে তাকেই বলা হচ্ছে প্রেম বৈচিত্র্য। দীনবন্ধু দাস তার সংকীর্ণামিত গ্রন্থে প্রেম বৈচিত্র্যকে কটা ভাগে ভাগ করছে? 8টা ভাগে ভাগ করছে। কি বলছে? প্রথম ভাগটা হচ্ছে রূপানুরাগ। এই রূপানুরাগ 2টো ভাগে বিভক্ত, না হ্যাঁ রূপানুরাগ একটা। তারপরে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে উল্লাস অনুরাগ, 3 নম্বর যে ভাগটা আক্ষেপানুরাগ সেটা 5টা ভাগে বিভক্ত। 1, 2, 1 হচ্ছে কৃষ্ণের প্রতি অনুরাগ, 2 মুরলীকে, 3 নিজেকে, 4 সখীগণের প্রতি, আর 5 দ্যুতির প্রতি। আর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রসোদ্গার। তাহলে কটা হলো? 1টা 2টো আর এই 5টা হলো 7টা, আর এটা হচ্ছে 8 নম্বর। এই 8টা ভাগ এটা কে করছে? প্রেম বৈচিত্র্যের এই ভাগটা। প্রেম বৈচিত্র্যের এই ভাগটা করছে দীনবন্ধু দাস। কোন গ্রন্থে করছে? সংকীর্ণামিত গ্রন্থে। এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে চণ্ডীদাস। এরপর আসছে মাথুর। বিপ্রলম্বের 4র্থ বা শেষ পর্যায়ের নাম হচ্ছে মাথুর। কি বলা হচ্ছে? পূর্ব সঙ্গত অর্জুন নবন দশন্তরাদাবাধি ব্যবধানস্থ যৎ প্রাজ্ঞই স্বপ্রবাস ইতির্যতে। অর্থাৎ পূর্বে নায়ক নায়িকার মিলনের মধ্যে দেশান্তরে গমনবশত ব্যবধানকে বলা হচ্ছে প্রবাস। প্রবাস 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বুদ্ধিপূর্বক প্রবাস আর আরেকটি হচ্ছে অবুদ্ধিপূর্বক প্রবাস। বুদ্ধিপূর্বক প্রবাসকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিকট প্রবাস আর একটা হচ্ছে দূর প্রবাস। দূর প্রবাস হচ্ছে
ভাবি, ভবন আর ভূত। স্লাইড চাপা পড়ে গেছে। এখানে একটা রয়েছে কালীয় দমনে, একটা হচ্ছে গোচারণে, একটা হচ্ছে কার্যানুরোধে, একটা হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে। মূল ভাগ হচ্ছে দুটো, বুদ্ধিপূর্বক এবং অবুদ্ধিপূর্বক। বুদ্ধিপূর্বকটা দুটো ভাগে গেছে, নিকট প্রবাস এবং দূর প্রবাস। এবার তাদের মধ্যে যে 7 ভাগ রয়েছে, মূল ভাগ হচ্ছে দুটো। এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। অনুরাগ। তিরুপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে অনুরাগের সংজ্ঞা দিতে বলছে, সদানুভূতমপি য কীর্যান্ন বনং প্রিয়ম রাগ ভবন্য ভব সহ অনুরাগ ইতির্যতে। অর্থাৎ যে রাগ নিত্য নব নবায়মান হয়ে সর্বদা অনুভূত প্রিয়জনকেও নতুন নতুন ভাবে অনুভব করিয়ে প্রতি মুহূর্তে প্রেমকে নবীনতা দান করে, তাকেই বলা হচ্ছে অনুরাগ। অনুরাগের ফলে প্রিয় স্বাদ বাসনার তৃপ্তি হয় না কখনো, আর প্রীতিও পরিণতি পায় না। অনুরাগের লক্ষণ হচ্ছে 4টে: পরস্পর বশীভাব, প্রেম বৈচিত্র্য, অপ্রাণীতেও জন্মলাভের উৎকট লালসা এবং বিপ্রলম্বে অর্থাৎ বিরহ অবস্থাতেও বিস্ফূর্তি অর্থাৎ কৃষ্ণের অনুভব। এই অনুরাগের মধ্যে চির অতৃপ্ত চির ব্যাকুলতার প্রকাশ ঘটে। এই অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, অনুরাগ বা রূপানুরাগ, কবি জ্ঞানদাস। এরপরে আসছে অভিসার। তিরুপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারের যে সংজ্ঞা দিচ্ছে, সেখানে বলছে, যাবি সারয়াতে কান্তং স্বয়ং ব্যাবি শরত্বপি সা জ্যোৎস্নি তামসী যান যজ্ঞ বেশা ভিসারিকা লজ্জয়া সাঙ্গলিনের নিঃশব্দ খিলমণ্ডনা কৃতবগুণ্ঠা স্নিগ্ধৈক সখীযুক্তা প্রিয়ং ব্রজেত। অর্থাৎ দুর্বার দারুণ মদন বর্ণিত উত্তপ্তা অত্যন্ত আকুল মনে নিঃশঙ্ক মনে যে নায়িকা প্রিয়ের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাত্রা করে, তাকেই বলা হচ্ছে অভিসারিকা। অভিসার কত প্রকার? অভিসার 8 প্রকার: জ্যোৎস্না ভিসার, তামসা ভিসার, বর্ষা ভিসার, দিবা ভিসার, উজ্জ্বটিকা ভিসার, তীর্থযাত্রা ভিসার, উন্মত্তা ভিসার, সঞ্চার ভিসার। অর্থাৎ মোট 8টা অভিসার আছে। এরপরে আসছে মিলন ও ভাবোল্লাস। শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে ভাবোল্লাসের কথা বলেনি, কিন্তু বৈষ্ণব দাস তার পদকল্পতরু গ্রন্থে 4র্থ শাখার দ্বাদশ পল্লবের নাম রেখেছেন ভাবোল্লাস। এতে কৃষ্ণ যেন মথুরা থেকে ফিরে এসেছে এবং সেজন্য ব্রজবাসীদের মনে একটা উৎফুল্লতা তৈরি হয়েছে। তিনি ভাবোল্লাসের সংজ্ঞা দিতে গিয়ে, দীনবন্ধু দাস ভাবোল্লাসের সংজ্ঞা দিতে গিয়ে কি বলছে? নায়ক আসিবে বলি মনের উল্লাস, সঙ্গম সমান ভাব ভাবোল্লাস। অর্থাৎ নায়ক আসবে বলে মনের যে উল্লাস, সেটা হচ্ছে সঙ্গমের সমান তৃপ্তি দিচ্ছে, সেই অনুভূতিকেই বলা হচ্ছে ভাবোল্লাস। এর থেকে বোঝা যাচ্ছে যে ভাবোল্লাস হচ্ছে বিরহ অবস্থারই একটি অংশ। দীর্ঘদিন বিরহে থাকার ফলে প্রিয়জনকে কাছে পাওয়ার যে আকুলতা, সেই আকুলতাই হচ্ছে এই ভাবোল্লাস। এরপরে আমরা সরাসরি চলে আসছি মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যের মধ্যে প্রথম আসছে চণ্ডীমঙ্গল। আমরা জানি চণ্ডীমঙ্গলের 2টো কাহিনী, একটা হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনী, যা আকেটিক খণ্ডের অন্তর্গত, আর একটা হচ্ছে বণিক খণ্ড। তার মধ্যে যে কাহিনী রয়েছে সেটা হচ্ছে ধনপতি আর ফুল্লনা নহলা। অর্থাৎ 2টো ভাগে চণ্ডীমঙ্গল বিভক্ত, একটা হচ্ছে আকেটিক খণ্ড, একটা হচ্ছে বণিক খণ্ড। আকেটিক খণ্ডের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কালকেতু ফুল্লরা, বণিক খণ্ডে ধনপতি, লহনা, ফুল্লনা। এই চণ্ডীমঙ্গলকে আমরা দেখবো বিভিন্ন শাপগ্রস্ত দেবতা, দেবী এবং নর্তকী তারা অভিশাপ নিয়ে মর্তে এসে জন্মগ্রহণ করছে। কালকেতু ব্যাধ হিসেবে জন্ম নিচ্ছে ধর্মকেতুর ঘরে, ফুল্লরা জন্ম নিচ্ছে সঞ্জয় কেতুর ঘরে। কালকেতুর পুত্রের নাম হচ্ছে পুষ্পকেতু, আর বণিক খণ্ডে আমরা দেখছি যে স্বর্গের নর্তকী রত্নমালা মর্তে ফুল্লনা নামে জন্মগ্রহণ করছে। কালকেতু হচ্ছে ইন্দ্রের পুত্র নীলাম্বর, আর নীলাম্বরের পত্নী ছায়া যে ফুল্লরা হিসেবে আসছে। অন্যদিকে আমরা দেখছি ইন্দ্রের নর্তক মালাধর ফুল্লনার সন্তান হিসেবে শ্রীমন্ত হিসেবে মর্তে জন্মগ্রহণ করছেন। চণ্ডীমঙ্গলের আদি কবি হিসেবে আমরা কাকে পাচ্ছি? মানিকরামকে। এ কথা কে আমাদেরকে জানাচ্ছেন? এ কথা আমাদেরকে জানাচ্ছেন চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তিনি মানিকরামের পরিচয় দিতে গিয়ে বলছেন, মানিক দত্তেরে আমি করিয়ে বিনয় যাহা হইতে হইল গীতপথ পরিচয়। অর্থাৎ মানিক দত্তের প্রতি বিনয় দিয়ে বলছে যে তার থেকেই
গীতপথ পরিচয় লাভ করছে, অর্থাৎ চণ্ডীমঙ্গলের ধারা প্রভাবিত হচ্ছে। সেই জন্য তিনি বলছেন যে মানিক দত্ত হচ্ছে চণ্ডীমঙ্গলের আদি কবি। এরপর আমরা সরাসরি চলে যাব মুকুন্দরামে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আমরা জানি মুকুন্দরাম। কবির পূর্বপুরুষ মাধব ওঝার নিবাস ছিল কর্ণপুরে। দেবসেবার দায়িত্ব নিয়ে তিনি পরে দামিন্নায় বসবাস করেন এবং এই দামিন্না ছিল কবি মুকুন্দের নিবাস। দামিন্নার বর্তমান অবস্থান কোথায়? বর্ধমান জেলার রায়না থানায়। কবির পিতার নাম হৃদয়, পিতামহ জগন্নাথ, মাতার নাম দৈবকী। কবির আসল নাম মুকুন্দ, আর কবি কঙ্কন তার হচ্ছে উপাধি। এই উপাধি তাকে কে দিয়েছিল? তার আশ্রয়দাতা রঘুনাথ রায়। এবার মুকুন্দের কাব্য পরিচয়। মুকুন্দের কাব্য নাম চণ্ডীমঙ্গল, কিন্তু এই কাব্যটা একাধিক নাম পাওয়া যায়। একটা হচ্ছে অভয়া মঙ্গল, একটা হচ্ছে অম্বিকা মঙ্গল, আবার কোথাও পাওয়া যাচ্ছে চণ্ডিকা মঙ্গল। অর্থাৎ মুকুন্দরামের কাব্যের তিনটে নাম পাওয়া যাচ্ছে, অভয়া মঙ্গল, অম্বিকা মঙ্গল এবং চণ্ডিকা মঙ্গল। কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত, দেবখণ্ড, আকেটিক খণ্ড এবং বণিক খণ্ড। সতেরোশো পঁয়তাল্লিশ শতাব্দে অর্থাৎ 1823-24 খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল সর্বপ্রথম মুদ্রণ হচ্ছে। এই গ্রন্থের শেষে কালজ্ঞাপক কয়েক ছত্র মুদ্রিত ছিল। সেটা কি বলছে? যে শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা, কতদিনের দিলাগীত হরের বনিতা। অভয়া মঙ্গল, এই যে অভয়া মঙ্গল, অভয়া মঙ্গল গীত গাইল মুকুন্দ, নিজের কাব্যকে বলছে অভয়া মঙ্গল। আসর শহীদ মাতা হইবে সানন্দ। রসকে 6 ধরলে এই হেয়ালিপূর্ণ শ্লোকের অর্থ দাঁড়ায় রস সমান 6, বেদ সমান 4, শশাঙ্ক 1, অর্থাৎ অঙ্কস্য বামাগতি। এটাকে উল্টে দিলে 1, 4, 6, 6 শতাব্দ, বা তার সঙ্গে 78 যোগ করলে 1544 খ্রিস্টাব্দ, অর্থাৎ 16 শতাব্দীর একেবারে প্রথমার্ধের শেষ। আবার রসকে যদি আমরা 9 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? 9, 9, 4, 1। এটাকে উল্টে দিলে হচ্ছে 1, 4, 9, 9। এটাকে আবার সালে বিভক্ত করলে কি আসছে? 1577 খ্রিস্টাব্দ, অর্থাৎ 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই কাব্যটা রচিত হচ্ছে। অর্থাৎ মুকুন্দের চণ্ডীমঙ্গল যে 16 শতাব্দীতে রচিত হচ্ছে এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এরপরে রচনাকাল নির্ণয় যথারীতি এই প্রাচীন যুগের যে কোনো কবির কাব্যকাল নিয়ে মতভেদ রয়েছে, কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তে কোনো সমালোচকই আসতে পারেন। দীনেশ চন্দ্র সেন কি বলছে? 1577 খ্রিস্টাব্দকে তিনি বলছেন মুকুন্দের দামিনা ত্যাগ ও কাব্য রচনার সময়। এ বিষয়ে আবার সুকুমার সেন উল্টো কথা বলছে। তিনি কি বলছেন? তাহার পাঞ্চালিকা প্রবন্ধ যিনি প্রথম গান করিয়াছিলেন তাহার উল্লেখ আছে 2টি ভণিতায়। ইহা হইতে জানি যে বিক্রম দেবের বাঁকুড়া দেবের জ্ঞাতি পুত্র তালে মানে বিজ্ঞ প্রসাদ ছিলেন মূল গায়েন। এই মর্মে ভণিতা পাই কোথায় পাওয়া যাচ্ছে? গৌপুথিতে। ভণিতাতে কি আছে? বলছে অষ্টমঙ্গলা সায় শ্রী কবি কঙ্কন গায়, অমর সাগর মুনিবরে তারি প্রহর রাতি জালিয়া ঘরের, এটা ঘরের বাতি হবে, ঘরের বাতি গাইলেন প্রসাদ আদরে। এই প্রথম গাওয়ার তারিখও পাওয়া গেল। অমর মানে 14, সাগর 7, মুনি সপ্তমুনি 7, অর্থাৎ 1477 শতাব্দ। তাকে আমরা যদি 78 যোগ করে খ্রিস্টাব্দ করি সেটা হচ্ছে 1555, মানে ওই 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধ। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে 1578 খ্রিস্টাব্দে তিনি তার গ্রন্থ রচনা আরম্ভ করেন এবং গ্রন্থের রচনাকাল হচ্ছে 1579, অর্থাৎ এই সময়ের মধ্যে তার গ্রন্থ রচনা সমাপ্ত হচ্ছে। অর্থাৎ 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধের মধ্যেই শ্রীকৃষ্ণ মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল রচনা করছেন, এ বিষয়ে মোটামুটি সমালোচকরা সবাই নিশ্চিত। এরপর মুকুন্দরামের উপাধি। মুকুন্দরামকে জীবন রসিক কবি কে বলছেন? মুকুন্দরামকে জীবন রসিক কবি বলছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। মুকুন্দরাম এই যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন, এটা কে বলছে? এটাও বলছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এবার আমরা মুকুন্দরামের চণ্ডীমঙ্গলকে কেন্দ্র করে কতগুলি গ্রন্থ রচনা হয়েছে, আমরা সেই গ্রন্থগুলোর নাম দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। একটা রয়েছে কবি কঙ্কন চণ্ডী প্রথম ভাগ, শ্রী দীনেশ চন্দ্র সেন, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শ্রী ঋষিকেশ বসু। 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 3 জনের সম্পাদনায় বইটি বেরোচ্ছে, কবি কঙ্কন চণ্ডী প্রথম ভাগ। সাল হচ্ছে 1924। এরপর আরেকটি বেরোচ্ছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একক সম্পাদনায়, বইটার নাম
কবি কঙ্কন চণ্ডী, চণ্ডী মঙ্গল বোধিনী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে 1925 সালে। তারপরের বই কবি কঙ্কন চণ্ডী প্রথম ভাগ, এটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও শ্রী বিশ্বপতি চৌধুরীর সম্পাদনায় বেরোচ্ছে। কবে বেরোচ্ছে? 1958 খ্রিস্টাব্দে। কবি কঙ্কন মুকুন্দ বিরচিতি চণ্ডীমঙ্গল সুকুমার সেনের সম্পাদনায় বেরোচ্ছে কত সালে? প্রথম বেরোচ্ছে এটা 1975 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখছি কবি কঙ্কন চণ্ডী কে লিখছেন? ডক্টর ক্ষুদিরাম দাস, 1976 খ্রিস্টাব্দে। এছাড়াও অজস্র বই রয়েছে, আমি মূলত প্রাচীনত্বের দিক থেকে এবং খুব বিখ্যাত বইগুলোর নাম এখানে তুলে দিলাম। এরপরে আসছে রায় গুণাকর ভারতচন্দ্র, অন্নদামঙ্গল কাব্যের কবি। আবির্ভাব 1705 থেকে 10 খ্রিস্টাব্দের কোনো এক সময় হাওড়া হুগলি জেলার ভুটসুট পরগনার অধীনে কেঁড়ো গ্রামে কবি জন্মগ্রহণ করছেন। পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায়। ঈশ্বরগুপ্তের মতে 1707 খ্রিস্টাব্দ অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, যেটাকে আমরা মধ্যযুগের সমাপ্তিকাল বলছি, এই যুগসন্ধির কবি, সেই সময় বহুমূত্র রোগে কবি ভারতচন্দ্রের মৃত্যু হচ্ছে। অর্থাৎ 1705 থেকে 10-এর মধ্যে কবির আবির্ভাব বা জন্ম, 1760 সালে কবির মৃত্যু। এবং তিনি কোন রোগে মারা যাচ্ছেন? তিনি বহুমূত্র রোগে মারা যাচ্ছে। এই মন্তব্য কে করছেন? এই মন্তব্য করছেন তার যে জীবনীকার, প্রথম কবি আধুনিক যুগের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাব্য পরিচয়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের লেখার আগে ভারতচন্দ্র যে গ্রন্থগুলো রচনা করেছিলেন আমরা দেখে নিই কি কি। সত্যপীরের পাঁচালী 1738, রসমঞ্জরি 1749, নাগাষ্টক 1750। এরপর কবি রচনা করছেন 3 খণ্ডে তার বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল। অন্নদামঙ্গলের 3য় খণ্ডে কবি কাব্য রচনা সাল উল্লেখ করছেন। কি বলছেন? বেদ লয়ে ঋষি রথে ব্রহ্ম নিরূপিলা, এই শকে এই গীত ভারত রচিলা। বেদ মানে চতুর্বেদ, ঋষি সপ্ত ঋষি, রস 6, ব্রহ্ম হচ্ছে 1। অঙ্কস্য মামাগতি করে দাঁড়ালে 1674 শক। এটাকে 78 যোগ করে খ্রিস্টাব্দ করলে কত হচ্ছে? 1674 78, এটা হচ্ছে 1752। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ভারতচন্দ্র 1752 খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল কাব্য রচনা করছেন। এবার অন্নদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় আমরা দেই। 3টে খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে প্রথম খণ্ড অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড হচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, আর তৃতীয় খণ্ড হচ্ছে অন্নপূর্ণা মঙ্গল। এই কাব্য রচনার প্রধান উদ্দেশ্য কি ছিল? দেবী অন্নদা কিভাবে ভবানন্দ মজুমদারকে কৃপা করলেন এবং ভবানন্দ কিভাবে জাহাঙ্গীরের দ্বারা অন্নপূর্ণার পূজা করিয়ে রাজত্ব রাজা খেতাব লাভ করলেন, সেই বর্ণনা দেওয়া। এবার আমরা দেখবো ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে 2 ধরনের চরিত্র রয়েছে। একটা হচ্ছে মানব চরিত্র। কি কি রয়েছে? ঈশ্বরী পাটনি, হরিহর, ব্যাসদেব, পদ্মিনী। আর রয়েছে দেবদেবী চরিত্র, অন্নদা, মহাদেব, পার্বতী, মেনকা, নারদ, দক্ষ, প্রসূতি, নারায়ণ, জয়া, রতি প্রভৃতি। এবার সমালোচকরা ভারতচন্দ্রকে কি বলছেন? ভারতচন্দ্রের অন্নদামঙ্গল রাজকণ্ঠের মণিমালার মতো। এই রাজকণ্ঠের মণিমালার মতো এটা কে বলছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে? এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় বলছেন? কবি ও সঙ্গীত লোক সাহিত্য গ্রন্থে। ভারতচন্দ্রের হাতে ও কাব্যে নলেজ ও আর্ট দুই আছে। অর্থাৎ বলছে ভারতচন্দ্রের হাতেও নলেজ রয়েছে, কাব্যেও নলেজ রয়েছে, একই সঙ্গে আর্টও রয়েছে, অর্থাৎ জ্ঞানও রয়েছে, শিল্পও রয়েছে। এটা কে বলছে? প্রমথ চৌধুরী বলছে। কোন প্রবন্ধে বলছে? ভারতচন্দ্র প্রবন্ধে। ভারতচন্দ্র প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভারতচন্দ্র নানা কথা নানা চর্চা গ্রন্থের অন্তর্গত। এবার আমরা দেখি যে ভারতচন্দ্রকে কেন্দ্র করে কি কি লেখা হয়েছে, কি কি গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ। প্রথমটা কবিবর ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত। এটা কে লিখছে? এটা লিখছে আরেকজন কবি আধুনিক যুগের, শ্রী ঈশ্বরচন্দ্র গুপ্ত। কত সালে লিখছে? 1855। এরপরে আমরা দেখছি 1860 সালে একটি বই পাচ্ছি শঙ্করী প্রসাদের লেখা, কবি ভারতচন্দ্র, লেখক শঙ্করী প্রসাদ বসু। ভারতচন্দ্রের জীবন এবং তার কাব্য রচনা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটি উপন্যাস লেখা হয়েছিল। উপন্যাসটি লিখেছিলেন বিশিষ্ট ছোট গল্পকার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির নাম অমাবস্যার গান। এটা হচ্ছে ভারতচন্দ্রের জীবন বৃত্তান্ত, অর্থাৎ ভারতচন্দ্রের জীবনকে কেন্দ্র করে লেখা উপন্যাস। কত সালে লেখা? 1965 সালে।
এরপরে আমরা দেখি অন্নদামঙ্গল কাব্যের খুব বিখ্যাত উক্তি, অর্থাৎ অনেক উক্তি রয়েছে, অলঙ্কার রয়েছে, প্রবাদ রয়েছে। অলঙ্কার কি রয়েছে? ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি, 1 নম্বর অলঙ্কার। যমক, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবলই আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। ব্যাজ স্তুতি, অর্থাৎ নিন্দার ছলে আসলে স্তুতিই করছে। অতি বড় বিদ্যাপতি, সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। এটা শ্লেষ অলঙ্কারও হয়, আবার ব্যাজ স্তুতিও হয়। এখানে নিন্দার ছলে স্তুতিও রয়েছে, আবার প্রতিটা শব্দে একই শব্দের দুটো দুটো অর্থ বেরোচ্ছে। বিদ্যাপতি, বিদ্যাপতি মানে বুড়ো বর, আবার বিদ্যাপতি মানে দেবতাদের জ্যেষ্ঠ শিব। কোনো গুণ নেই, কোনো গুণ নেই বলতে একটা গুণ হচ্ছে নির্গুণ, অর্থাৎ কোনো গুণহীন, আর একটা হচ্ছে সর্বগুণ সম্পন্ন, শ্রেষ্ঠ গুণ। কপালে আগুন মানে এরকম একজনকে বিয়ে করে অন্যদার কপালটাই পুড়েছে, অর্থাৎ তার ভাগ্যটাই খারাপ। আবার অন্যদিকে কপালে আগুন মানে শিবের যে ত্রিনয়ন, সেই ত্রিনয়নের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা একই সঙ্গে একটা শ্লেষের উদাহরণ হচ্ছে, আবার ব্যাজস্তুতির উদাহরণ হচ্ছে। এরপর আমরা দেখছি অন্নদামঙ্গল কিছু প্রবাদ, যেগুলো আজও মুখে মুখে ব্যবহৃত হয়, অর্থাৎ সমান যুগেও সমকালে সমান প্রাসঙ্গিক। কি? নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? অর্থাৎ যখন বিপর্যয় আসে তখন কিন্তু সেখান থেকে মন্দির মসজিদ কেউ রক্ষা পায় না। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, যে কয়ে বিস্তর মিছা সে কয়ে বিস্তর, অর্থাৎ যে বেশি কথা বলে সে বেশি মিথ্যে কথা বলে। যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। মিঠা কচা সীতা জল কতক্ষণ রয়, আরেকটা হচ্ছে বাঘের বিক্রম সম মাঘের হিমানে, আরেকটা হচ্ছে হাওয়াতে যদ্যপি চায় সাগর শুকায় যায়। অর্থাৎ হাওয়াতে যে তার চাওয়ার কোনো শেষ নেই, অর্থাৎ সে এত চাইছে যে সাগরও পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ তার চাওয়া অর্থাৎ কামনার কোনো নিবৃত্তি ঘটছে না। অর্থাৎ খুব লোভী মানুষের দৃষ্টান্ত বোঝাতে ভারতচন্দ্র এই প্রবাদটি ব্যবহার করেছিলেন। এরপরে আসছি আমরা চণ্ডীমঙ্গল শেষ, অন্নদামঙ্গল শেষ, আমরা আসছি মনসামঙ্গলে। মনসামঙ্গল বা পদ্মাপুরাণ মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত। তার আবির্ভাবকাল সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে তিনি বর্তমান ছিলেন। পূর্ববঙ্গের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত কি বলছে? প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। অর্থাৎ বিজয়গুপ্তের এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি যে মনসামঙ্গল কাব্যের আদি কবি তার নাম হচ্ছে কানাহরি দত্ত। এটা বিজয়গুপ্তের মত। কোন কোন সমালোচকের মতে কানাহরি দত্ত খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ ভাগেই বর্তমান ছিলেন। কবি পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন, তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীনেশচন্দ্র সেন পদ্মা সর্পসজ্জা শীর্ষক কয়েকটি ছত্র কানাহরি দত্তের রচনা বলে উল্লেখ করেছেন। মনসামঙ্গলের অশ্রু সজল কাহিনী নিয়ে প্রথম কাব্য রচনার গৌরবই কানাহরি দত্তের। যদিও কানাহরি দত্তের লেখার কিছু খণ্ড বিশেষ, অর্থাৎ কিছু পাতা ছাড়া কোনো পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া যায়নি। এই জন্য তার আবির্ভাব কাল এবং কবি পরিচয় নিয়ে এখনো জিনিসটা পুরোপুরি অনাবিষ্কৃত, অর্থাৎ রহস্যের মধ্যে ঢাকা। এরপর আমরা সরাসরি চলে আসছি বিজয়গুপ্ত। মনসামঙ্গল কাব্যের ধারায় পূর্ববঙ্গের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। তিনি একজন সর্বাধিক প্রচারিত কবি। তার কাব্য পূর্ববঙ্গে সর্বাধিক প্রচারিত। তার কাব্যের নাম পদ্মপুরাণ। বিজয়গুপ্তের জন্ম বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে। তার ব্যক্তিগত পরিচয় সূত্রে জানা যাচ্ছে কি যে কবিরা ছিলেন বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুর উপাসক। বৈদ্য পরিবারে কবির জন্ম হয়েছিল। কবির পিতার নাম সনাতন, মাতার নাম রুক্মিণী। কথিত আছে যে বিজয়গুপ্ত নিজের গ্রামে মনসার মূর্তি ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়গুপ্তের কাব্যের পরিচয়। প্যারীমোহন দাশগুপ্ত উদ্যোগী হয়ে 1303 বঙ্গাব্দে সর্বপ্রথম বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মপুরাণ প্রকাশ করছে। এরপরে 1308 বঙ্গাব্দে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। যদি ওই প্যারীমোহন দাশগুপ্তের সংস্করণ সম্বন্ধে দীনেশচন্দ্র সেন কি বলছে? বলছে বিজয়গুপ্তের ছদ্মবেশে জয়গোপালগণ ঐতিহাসিক মরীচিকা উৎপাদন করিতেছে। অর্থাৎ তিনি এই কাব্যের প্রাচীনত্ব সম্পর্কেই প্রশ্ন তুলছেন। বিজয়গুপ্তের কাব্য রচনা কাল নিয়েও মতভেদ রয়েছে। প্যারীমোহন গায়েনদের দেওয়া তথ্য অনুযায়ী কি জেনেছিলেন?
যে বিজয়গুপ্ত কাব্য রচনা করেছেন 1486 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে শ্রী চৈতন্য আবির্ভূত হচ্ছেন 1486 খ্রিস্টাব্দ। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, যে বিজয়গুপ্ত একাধিক পুঁথিতে মানে বিজয়গুপ্ত নামে যে একাধিক পুঁথি পাওয়া গেছে সেখানে প্রতিটাতে আলাদা আলাদা সালের উল্লেখ রয়েছে। যেমন প্রথমটা খুব বিখ্যাত, ঋতু শশী বেদ শশী শক পরিমিত অঙ্কস্য বামাগতি, অর্থাৎ এই সূত্র অনুযায়ী ঋতু মানে 6, শশী মানে 1, বেদ মানে 4, আবার শশী মানে 1, অর্থাৎ 1416 শকাব্দ, 78 যোগ করে খ্রিস্টাব্দ হচ্ছে 1494, অর্থাৎ একদম পঞ্চদশ শতকের শেষ পর্বে বিজয়গুপ্ত কাব্য রচনা করছেন। এটা হচ্ছে প্রথম শ্লোকটাকে মান্যতা দিলে। দ্বিতীয় শ্লোকটা কি বলছে, ছায়া শূন্য বেদ শশী পরিমিত শক সনাত হুসেন শাহ নিপতি তুলক। ছায়া মানে শূন্য, শূন্য মানে শূন্য, বেদ মানে 4, শশী মানে 1, অর্থাৎ 1400 শকাব্দ। এটাকে যদি আমরা 78 যোগ করি হচ্ছে 1478 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটাও পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, কিন্তু সালটা মিলছে না, সালটা প্রায় 14-15 বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আবার একটি শ্লোক পাওয়া যাচ্ছে, ঋতু শূন্য বেদ শশী পরিমিত শক সুলতান হুসেন রাজা পৃথিবী পালক। ঋতু মানে 6, শূন্য, বেদ মানে 4, শশী মানে 1, অর্থাৎ 1406। আবার এটাকে আসলে 1484। আমাদের অনুমান কি, যে হুসেন শাহ যেহেতু 1493 খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান হচ্ছে, সেজন্য প্রথম উদ্ধৃতিকেই আমরা মান্যতা দেব। আমরা বলবো যে তার কাব্য রচনাকাল 1494, অর্থাৎ গৌড়ের সুলতান হওয়ার পরেই কবি তার কাব্য রচনা করছে। অর্থাৎ তিনটে শ্লোক থেকে একটা জিনিস পরিষ্কার, যে চতুর্দশ শতাব্দীর একেবারে শেষ পর্বে বিজয়গুপ্ত তার কাব্যটা রচনা করছে। এরপরে আসছি আমরা কেতকাদাস ক্ষেমানন্দ। বিজয়গুপ্ত যদি পূর্ববঙ্গের শ্রেষ্ঠ কবি হয়, পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। চৈতন্য যুগের কবি, সপ্তদশ শতাব্দীর কবি। তার একটি বিশেষত্ব কি, তারই মনসামঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল, অর্থাৎ তারই মনসামঙ্গল কাব্য সর্বপ্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল। কোথা থেকে হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। পূর্ববঙ্গে কেতকাদাসের ক্ষেমানন্দের কাব্য কি নামে পরিচিত? ক্ষেমানন্দী। ক্ষেমানন্দের ব্যক্তিগত পরিচয় থেকে তার আত্মপরিচয় জানা যায়। কি বলছেন, কবির নিবাস ছিল বর্ধমান জেলার অন্তর্গত বলভদ্রের তালুক দামোদর তীরবর্তী কাঁদড়া গ্রামে। কায়স্থ বংশে কবির জন্ম। আত্মপরিচয় কায়স্থ বংশের কল্যাণ কামনা করে কি বলছে, কেতকার বাণী রক্ষ ঠাকুরানী কায়স্থ আছে যতেক আছে, অর্থাৎ কেতকাকে অর্থাৎ মনসাকে বলছে যে তুমি যত কায়স্থ আছে তাদেরকে রক্ষা করো। তার পিতা শঙ্কর মণ্ডল স্থানীয় ফৌজদার বারাকার অধীনে চাকরি করতেন। বারাকার মৃত্যুর পর সেই অঞ্চলে অরাজকতা সৃষ্টি হয়, তখন কবি ভারমল্লয়ের আশ্রয় নেন, অর্থাৎ ভারমল্লের আশ্রয়ে এসে বসবাস করেন। একদিন সন্ধ্যাবেলা জমিতে ধান কাটতে গিয়ে তিনি দেবী মনসার সঙ্গে তার সাক্ষাৎ হয়। দেবী মনসা মুচিনি বেশে কবিকে দেখা দেয়, অর্থাৎ মুচিনি বেশে কোন কবিকে দেবী মনসা দেখা দিয়েছিল? কবি কেতকাদাস ক্ষেমানন্দকে। কি বলছে, এখানে ঢাকা পড়ে গেছে, ওরে পুত্র ক্ষেমানন্দ কবিত্বে কর প্রবন্ধ। এই যে কেতকা, কেতকা হচ্ছে কেয়া পাতায় জন্ম নিয়েছিল বলে মনসার নাম হচ্ছে কেতকা। কবি তারই দাস, অর্থাৎ কেতকার দাস, সেই জন্য কবির নাম কেতকা দাস। অর্থাৎ কেতকা মনসার নাম, কেন না কেয়া পাতায় জন্মায় সেই জন্য তার নাম। আর কেতকা অর্থাৎ মনসার দাসকে কবি, সেই জন্য দুটো শব্দকে একসঙ্গে লেখা হচ্ছে, কেতকা আর তার দাস। এই জন্য কবি নিজেকে বলছে কেতকা দাস। কেতকাদাসের কাব্যের নাম কি? পূর্ববঙ্গে তার কাব্য ক্ষেমানন্দ হিসেবে পরিচিত, কিন্তু কেতকাদাস তার কাব্যের নামকরণ করেছেন জগতী মঙ্গল। পূর্ববঙ্গে তার কাব্য ক্ষেমানন্দী আমরা আগেই আলোচনা করেছি। যতীন্দ্রমোহন ভট্টাচার্য, অক্ষয় কুমার কয়াল প্রমুখদের সংগৃহীত কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল কাব্যের পুঁথি, সেখানে কাল নির্দেশক যে ছত্র পাওয়া গেছে, সেখানে কি বলা হচ্ছে, শূন্য রস বান শশী শিওরে মনসা আসি আদেশিলা রচিতে মঙ্গল। ছত্রটি বিশ্লেষণ করে কি পাওয়া যাচ্ছে, শূন্য, রস মানে 6, বান মানে 5 পঞ্চবান, আর শশী মানে 1। শেষের দিক থেকে লিখলে দাঁড়াচ্ছে 1-5-6 শকাব্দ, অর্থাৎ 1638 খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধের শেষের দিকে কেতকাদাসের কাব্য রচিত হচ্ছে।
কেতকা দাসের কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে, এটা আমি আগেই বলেছি, কত সালে? 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকা দাসের মনসামঙ্গল মুদ্রণ লাভ করছে। তার কাব্যের মোট পালা সংখ্যা 14টি এবং বেহুলার যখন তার স্বামীকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করছে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য, সেই সময় যে ঘাটের কথা বলেছে সেখানে মোট 22টি ঘাটের কথা আছে, এটা কেতকা দাসের কাব্যেই রয়েছে। আর কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যের প্রভাব রয়েছে। এই হচ্ছে মোটামুটি কেতকা দাসের কাব্য পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এরপর আসছি ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্য রচনার প্রধান উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ পশ্চিম বাংলার লৌকিক অনার্য দেবতা ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার করা। যে কোনো মঙ্গল কাব্যই হচ্ছে সেই বিশেষ দেব বা দেবীর মাহাত্ম্য প্রচার করা। ধর্মমঙ্গল ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার করার কাব্য। এই কাব্যের দুটো কাহিনী রয়েছে, একটা হচ্ছে পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর দ্বিতীয়টি হচ্ছে লাউসেনের উপাখ্যান বা কাহিনী। এই লাউসেনের উপাখ্যানটাই হচ্ছে এই কাব্যের মূল উপযোগ্য। ধর্মমঙ্গল কাব্যের কবি কারা কারা আমরা দেখে নিই। রূপরাম চক্রবর্তী, বর্ধমানে বাড়ি, সপ্তদশ শতাব্দীর কবি। ঘনরাম চক্রবর্তী, বর্ধমানে বাড়ি, সপ্তদশ অষ্টদশ শতাব্দী। এছাড়া এই কাব্যের অন্যান্য কবি কারা? ময়ূর ভট্ট, যাকে আমরা বলছি ধর্মমঙ্গলের আদি কবি, শ্যাম পণ্ডিত, ধর্মদাস, রামদাস আদক, সীতারাম দাস, যদুনাথ বা যাদবনাথ পণ্ডিত, খেলারাম চক্রবর্তী, মানিকরাম গাঙ্গুলি। রাঢ় অঞ্চলের সমাজ ও রাজনীতি হচ্ছে এই কাব্যের মূল, সেই জন্য ধর্মমঙ্গল কাব্যকে কি বলা হচ্ছে? রাঢ়ের জাতীয় মহাকাব্য। রাঢ়ের জাতীয় মহাকাব্য। কোন মঙ্গল কাব্যকে বলা হয়? উত্তর হচ্ছে ধর্মমঙ্গল কাব্যকে। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? কবি ঘনরাম চক্রবর্তী। কোথায় তার জন্ম? বর্ধমান জেলার কৈয়ট পরগনার কৃষ্ণপুর গ্রামে ঘনরামের জন্ম। তার প্রপিতামহের নাম পরমানন্দ, পিতামহের নাম ধনঞ্জয়। কবির পিতা কবিকে রামপুরের টোলে বিদ্যার্জনের জন্য প্রেরণ করেছিলেন, সেখানে কবির গুরু কবিকে কবিরত্ন উপাধি দিচ্ছে। অর্থাৎ কোন কবি মঙ্গল কাব্যের কোন কবি কবিরত্ন পেয়েছিলেন? উত্তর ধর্মমঙ্গল কাব্য। কার আদেশে কবি কাব্য রচনা করেছিলেন? মহারাজা কীর্তিচন্দ্র রায়ের আদেশে কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেন। এটা একটা ভণিতাতেও তিনি বলেছেন। কি বলছেন? অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান। অর্থাৎ মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র রায়, তার আদেশেই কবি সেই কাব্যটা রচনা করছেন। কাব্য পরিচয়। ঘনরামের কাব্যের নাম কি? অনাদিমঙ্গল। অনেক ক্ষেত্রে কবি কি বলছে? শ্রী ধর্মসঙ্গীত মধুর ভারতী পবিত্র নামও ব্যবহার করছে, অর্থাৎ তার কাব্যের নাম অনাদিমঙ্গল। অনেক ক্ষেত্রে শ্রী ধর্মসঙ্গীত, মধুর ভারতী এই নামগুলো পাওয়া যাচ্ছে। এই অনাদিমঙ্গল 24টি পালায় বিভক্ত। কটি পালা? 24টি। কাব্যের শ্লোক সংখ্যা কত? 9147টি। ঘনরাম অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগেই তার কাব্য রচনা করেছিলেন। যে শ্লোকটি পাওয়া যাচ্ছে সেখানে কি বলা হচ্ছে? সঙ্গীত আরম্ভকাল নাইক স্মরণ। বলছে কখন আমি এই কাব্য রচনা শুরু করেছিলাম সেটা আমার মনে নেই, শুনো সবে যে কালে হইল সমাপন। বলছে তোমরা শোনো কবে এটা শেষ হচ্ছে। সকলিকে রামগুণ রস সুধাকর, মার্গকাদ্য অংশে হংস ভার্গব বাসর, তুলক্ষ বলক্ষ পক্ষ তৃতীয়ার্ঘ তিথি, জাম সাংখ্য দিনের সাঙ্গ সঙ্গীতের পুঁথি। এবার যারা আমাদের কাল রচনা করে কাল রচনার বিশেষজ্ঞ তারা কি বলছে? যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এবং বসন্ত কুমার চট্টোপাধ্যায়, যে ঘনরামের কাব্যের সমাপ্তিকাল হচ্ছে 1633 শকাব্দ বা 78 যোগ করলে 1711 খ্রিস্টাব্দ, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর একেবারে প্রথমার্ধে ঘনরাম তার অনাদিমঙ্গল বা শ্রী ধর্মসঙ্গীত বা মধুর ভারতী কাব্যটি রচনা করছে। কোথাও কোথাও এটা অনাদ্য মঙ্গল হিসেবেও পরিচিত। এরপরে আমরা চলে আসছি অনুবাদ সাহিত্যে। মঙ্গল কাব্য শেষ হলো, এরপরে অনুবাদ সাহিত্য। অনুবাদ হচ্ছে রামায়ণ। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক বাংলায় কবি কৃত্তিবাস ওঝা। 7 কাণ্ডে বিভক্ত আদিকবি বাল্মীকি রচিত বিশাল মহাকাব্য রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা। পয়ার ত্রিপদী ছন্দে রচিত সেই কাব্যের নাম কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস তার কাব্যের আত্মপরিচয় অংশে নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। কৃত্তিবাস বিখ্যাত মুখটি বংশে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ মুখোপাধ্যায়।
পিতামহ ছিলেন মুরারি ওঝা। কৃত্তিবাসের পিতার নাম অর্থাৎ বাবার নাম বনমালী এবং মাতার নাম মালিনী। কৃত্তিবাসের আত্মবিবরণ থেকে কি জানা যাচ্ছে যে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে তার জন্ম। যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি মহাশয় তিনি কি জানাচ্ছেন, তিনি জ্যোতিষ গণনার দ্বারা স্থির করছেন যে 1320 শকাব্দ বা 1398 খ্রিস্টাব্দের 16ই মাঘ রবিবার শ্রী পঞ্চমী তিথিতে কবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন। কাব্য পরিচয়। গৌড়েশ্বর অর্থাৎ গৌড়ের কোন একজন রাজার অনুরোধে কৃত্তিবাস তার কাব্য রচনা করেছিলেন। সেই শ্লোকটি কি বলছে, বাপ মায়ের আশীর্বাদে গুরু আজ্ঞাদান, রাজাজ্ঞায় রচে গীত সপ্তকাণ্ড গান। অর্থাৎ রাজাজ্ঞায় অর্থাৎ কোন রাজার আজ্ঞায় তিনি 7 কাণ্ডে রামায়ণ গান রচনা করছেন। 7 কাণ্ড কথা হয় দেবের সৃজিত, লোক বুঝিবারে তরে কৃত্তিবাস পণ্ডিত। এই গৌড়েশ্বরকে রাজা গণেশ, সম্ভবত কবি 45 বছর বয়সে গৌড়ের রাজা গণেশের রাজসভায় গিয়েছিলেন। রাজা গণেশের অনুরোধেই কবি বাল্মীকি রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন 1418 খ্রিস্টাব্দে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে। এর আরেকটি বিশেষত্ব কি যে কৃত্তিবাসের রামায়ণই সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল, অর্থাৎ তারই রামায়ণ ছাপা হয়েছিল। কোথা থেকে? শ্রীরামপুর মিশনের প্রেস থেকে। শ্রীরামপুর খ্রিস্টান মিশন থেকে রেভারেন্ড উইলিয়াম ক্যারির উদ্যোগে সর্বপ্রথম কৃত্তিবাসের রামায়ণ ছাপা হয়। কত সালে? 1802-3 খ্রিস্টাব্দে। এরপর 1830 থেকে 34 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কার মহাশয়ের দ্বারা সংশোধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। অর্থাৎ 1802 সালে প্রকাশিত হচ্ছে, 1830-34 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এত কম সময়ের মধ্যে, প্রথমে যখন ছাপা হয়েছিল বিপুল সংখ্যক ছাপা হয়েছিল, এত কম সময়ের মধ্যে দ্বিতীয় সংস্করণ হচ্ছে মানে প্রথম সংস্করণ নিঃশেষিত হয়ে গেছিল। অর্থাৎ কৃত্তিবাসের অনুবাদ যে খুব জনপ্রিয় হয়েছিল এটা হচ্ছে তার প্রমাণ। এরপরে আসছে ভাগবতের অনুবাদ। কে করছেন? মালাধর বসু। মালাধর বসুর কবি পরিচয় আমরা কি দেখছি যে বর্ধমান জেলা জামালপুরের অন্তর্গত বর্তমান মেমোরি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামের কায়স্থ বংশে তার জন্ম। কাব্যের শুরুতে তিনি কি বলছেন আত্মপরিচয় দিতে গিয়ে? বাপ ভগীরথ মোর, মা ইন্দুমতি, যার পূর্ণে হেলো মোর নারায়ণে মতি। নারায়ণে মানে নারায়ণে, এটাকে ভেঙে এইভাবে বলা আছে নারায়ণের মতি, অর্থাৎ ভাগবতের যে মূল দেবতা নারায়ণ তার প্রতি। এখান থেকে আমরা কি দেখছি যে কবির পিতার নাম হচ্ছে ভগীরথ, মাতার নাম ইন্দুমতি। তারা মূলত বৈষ্ণব ছিলেন। পিতামাতার পুণ্য ফলেই কবির মনে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয়, ফলে তিনি এই কাব্য রচনা করেন। কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় সর্বপ্রথম মুদ্রিত হচ্ছে? 1887 খ্রিস্টাব্দে। রাধিকানাথ দত্ত ও কেদারনাথ দত্ত এই সংস্করণ প্রকাশ করছেন। এবার এখানে যে কাব্য রচনার কাল রয়েছে, অর্থাৎ কত সালে কবি কাব্য রচনা করছেন, কি বলছে? 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14/2 শকে হইল সমাপন। অর্থাৎ পরিষ্কার ভাবে তিনি নিজের কাব্যের রচনাকালটা বলেছে। 1395 শকাব্দ মানে হচ্ছে 1473 খ্রিস্টাব্দ, অর্থাৎ 78 যোগ করে, আর ওদিকে 1402 শকাব্দ তার সঙ্গে 78 যোগ করলে অর্থাৎ 1480 খ্রিস্টাব্দ, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর একেবারে শেষার্ধেই কবি এই কাব্যটা রচনা করছেন। আরো এক জায়গায় কবি একটা ভণিতা বলছে যেটা থেকে সমস্যা বাড়ে, সেটা হচ্ছে গুণ নাই অধম্যই নাই কোন জ্ঞান, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। মানে এটা বিনয় বসত বলছে যে আমার কোনো গুণ নেই, কোনো জ্ঞানও নেই, কিন্তু তা সত্ত্বেও গৌড়েশ্বর আমাকে গুণরাজ খান উপাধি দিচ্ছে। অর্থাৎ মালাধর বসুকে যে গুণরাজ খান বলা হচ্ছে এটা কোনো একজন গৌড়েশ্বর দিয়েছে। এবার কোন গৌড়েশ্বর দিয়েছে? এটা হচ্ছে গৌড়েশ্বরের পরিচয় নিয়ে সংশয় দেখা দিচ্ছে। কেননা কবি যখন কাব্য রচনা করছেন তখন যিনি গৌড়েশ্বর ছিলেন তখন কে ছিলেন? রুকনুদ্দিন বরবক শাহ। আবার কবি যখন কাব্য শেষ করছে তখন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। অর্থাৎ কাব্য রচনা শুরুর সময় একজন গৌড়েশ্বর, কাব্য রচনা শেষের সময় একজন গৌড়েশ্বর। তবে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের শুরু থেকেই কবি গুণরাজ উপাধিটি ব্যবহার করছেন। তার মানে বুঝতে হবে যে শুরুর দিকে যে গৌড়েশ্বর ছিলেন তিনি উপাধি দিয়েছেন, না হলে কবি শুরু থেকেই উপাধি ব্যবহার করতে পারতেন না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রুকনুদ্দিন বরবক শাহই কবিকে উপাধি দিয়েছেন, সেই জন্য কবি শুরু থেকে এই গুণরাজ খান উপাধিটি নিজে ব্যবহার করছেন।
এবার তার যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি সেটা একাধিক নামে পরিচিত। কেন? কি কি নাম পাওয়া যাচ্ছে? গোবিন্দ বিজয়, গোবিন্দ মঙ্গল, আবার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে শ্রীকৃষ্ণ বিক্রম। তবে বিশ্বভারতীতে যে পুঁথিটি আছে সেখানে কি লেখা আছে? কৃষ্ণের বিজয় ও গোবিন্দ বিজয় দুটো নামই পাওয়া যাচ্ছে। কৃষ্ণের নাম গোবিন্দ বলেই এমন নামকরণ। গোবিন্দর বিজয় নামকরণ থাকলেও শ্রীকৃষ্ণ বিজয় বলেই কাব্যটা বেশি অধিকভাবে প্রচলিত। এছাড়া আরেকটি কারণ হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব কাব্যটিকে আবার শ্রীকৃষ্ণ বিজয় বলেই উল্লেখ করেছেন। চৈতন্য চরিতামৃতে তিনি কি বলছেন? গুণরাজ খাঁ কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। অর্থাৎ মহাপ্রভু যেখানে নিজেই তার কাব্যে বলে দিচ্ছে যে, মানে চৈতন্য চরিতামৃত কাব্যে মহাপ্রভু বলছে যে শ্রীকৃষ্ণ বিজয়, ফলে মহাপ্রভুর কথাটাকে মান্যতা দিয়েই তার কাব্যর নাম শ্রীকৃষ্ণ বিজয়, এইটাই বহুলভাবে প্রচারিত এবং প্রতিফলিত বিভিন্ন জায়গায়। এবারে আমরা আসছে বিজয় শব্দটা নিয়ে। শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ তো বোঝাই যাচ্ছে ভাগবতের শ্রীকৃষ্ণ। এবার বিজয় শব্দটার কি ব্যাখ্যা আসছে? ঋগ্বেদে বিজয় শব্দটাকে জয় হিসেবে দেখা যাচ্ছে। আবার মধ্যযুগের বিভিন্ন কাব্যে বিজয় বলতে কি বোঝাচ্ছে? অভিযান। আর বিজয় শব্দের অন্যান্য সমর্থক শব্দ কি হচ্ছে? বিক্রম চরিত্র, মানে আগমন, গমন বা যাত্রা। আবার শ্রীকৃষ্ণ যে মুহূর্তে জন্মগ্রহণ করছে সেটাকেও বলা হচ্ছে বিজয়। তবে শ্রীকৃষ্ণ বিজয় নামকরণের কারণ হিসেবে বলা হয় যে দানবদের অত্যাচারে জর্জরিত এক চরম দুর্দিনে দৈত্যদের পরাভূত করার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই সেই দিকটিকে বজায় রেখে তার ঐশ্বর্য সমারোহ, বীরত্ব এইসবগুলো সমাজে প্রতিষ্ঠা করাই ছিল কবির লক্ষ্য। তাই সেই দিক থেকে লক্ষ্য রেখেই কাব্যের নাম করা হয়েছে গোবিন্দ বিজয় বা শ্রীকৃষ্ণ বিজয়। এই নামকরণ সব দিক থেকেই সার্থক। আচ্ছা, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের কোন কোন খণ্ড? দশম এবং একাদশ খণ্ড, এই দুটো খণ্ডকে অনুসরণ করেই তিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করছেন। এরপরে চলে আসছি আমরা মহাভারতের অনুবাদ। শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। কবে জন্মাচ্ছে? বর্ধমান জেলার উত্তরে ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করছে। এই গ্রামটি ব্রাহ্মণ নদীর তীরস্থ। তার প্রপিতামহের নাম প্রিয়ঙ্কর, পিতামহের নাম সুধাকর এবং পিতার নাম কমলাকান্ত। কমলাকান্তের 3 পুত্র, অর্থাৎ কাশিরাম দাসের আরো 2জন ভাইয়ের নাম আমরা পাচ্ছি, কৃষ্ণদাস, গঙ্গাধর। কবির কৌলিক উপাধি কি ছিল? কবির কৌলিক উপাধি ছিল দেব। সম্ভবত পরবর্তীকালে কবিরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি বিনয়বশত দাস উপাধিটি গ্রহণ করেছিলেন, দাস। কাব্য পরিচয়। কাশিরাম দাসের মহাভারত অনুবাদ গ্রন্থটির নাম কি? ভারত পাঁচালী। এটি সম্ভবত সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত। এই অনুবাদ রচনাকাল জ্ঞাপক একটি ছোট্ট শ্লোক পাওয়া যাচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? চন্দ্রবান পঞ্চঋতু শক সুনিশ্চয়, বিরাট হইল শেষ কাশিদাস কয়। এখানে চন্দ্র অর্থে 1, বান অর্থে 5, পক্ষ অর্থে 2, ঋতু অর্থে 6 ধরলে 1526 শতাব্দ। একে খ্রিস্টাব্দে পরিণত করা হচ্ছে 78 যোগ করে, অর্থাৎ 1604, অর্থাৎ একদম সপ্তদশ শতাব্দীর একদম শুরুতেই কবি এই কাব্যটা রচনা করছেন। বোঝাই যাচ্ছে যে কাশিরাম দাস চৈতন্যোত্তর যুগে তার মহাভারত কার্যটি সম্পূর্ণ করছেন। কাশিরাম দাসের কাব্য আলোচনা করতে গিয়ে অনেকেই বলেছেন যে তিনি মহাভারতের সম্পূর্ণ অনুবাদ করতে পারেননি। ঠিক, তিনি আদি, সভা, বন ও বিরাট অর্থাৎ মহাভারতের এই 4টি পর্ব অনুবাদ করেছিলেন। বাকি অংশটুকু তার ভ্রাতুষ্পুত্র নন্দরাম সমাপ্ত করেন। সমালোচকরা কেন এই কথা বলছেন? কারণ কবি নিজেই বলে গেছেন, আদি সভা বন বিরাটের কত দূর, ইহার হচ্ছে কাশিদাস গেলা স্বর্গপুর। অর্থাৎ আদি, সভা, বন, বিরাট এই 4টে রচনা করার পরেই কাশিরাম দাস স্বর্গে চলে গেছে, অর্থাৎ মারা গেছেন। আবার অনেকে মনে করছে এই স্বর্গপুর আসলে বৈষ্ণব ধর্মের পীঠস্থান কাশী বা নীলাচল, অর্থাৎ তিনি এই 4 কাণ্ড অনুবাদ করার পর নীলাচলে চলে গেছিলেন। যাই হোক, মহাভারতের সম্পূর্ণ অনুবাদ না করলেও কাশিরাম দাস যতটুকু অনুবাদ করেছেন তার অনুবাদকে কোনোভাবেই ছোট করে দেখা চলে না, কারণ তিনি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। আর সেই জন্যই তিনি বিখ্যাত উক্তিটা বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শূন্য পুণ্যবান। অর্থাৎ নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাসের কারণেই তিনি এই কথাটা বলছেন যে মহাভারতের কথা অমৃত সমান। সেই অমৃতবাণীকে তিনি যথোপযুক্ত ভাবে পাঠকের সামনে উপস্থিত করতে সক্ষম হয়েছেন, একথা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন। এরপরে আমরা চলে আসছি অনুবাদ সাহিত্য বাদ দিয়ে চৈতন্য জীবনী কাব্য। আমাদের পাঠ্য রয়েছে দুটো, একটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আর একটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ
শ্রীবাসের ভাতুস্ফূর্তি নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস। গ্রন্থ মধ্যে বৃন্দাবন পিতার কোনো পরিচয় না দিলেও মাতা নারায়ণীর পরিচয় দিয়েছেন। বৃন্দাবনের জন্মকথা অনেকটা রহস্যাচ্ছন্ন। উদ্ভব দাস কি বলছে, বাল্য বিধবা নারায়ণী মহাপ্রভু চর্বিত তাম্বুল সেবন করে গর্ভবতী হয়েছিলেন। কি বলছেন, প্রভু চর্বিত পান স্নেহবশে কইলা দান, নারায়ণী ঠাকুরানীর হাতে শৈশব বিধবা ধনী, সাধ্যী সতী শিরোমণি, সেবন করিল সে চর্বিত। প্রভু শক্তি সঞ্চারিলা, বালিকা গর্ভিণী হইলা, লোকমাঝে কলঙ্ক নহিল। অর্থাৎ যেহেতু তিনি মহাপ্রভুর চর্বিত পান খেয়ে গর্ভধারণ করেছিলেন, সেই জন্য সমাজে তার কোনো কলঙ্ক হয়নি। অর্থাৎ একজন বিধবার যে সন্তান প্রসব হচ্ছে, সামাজিক নিন্দা সেটা তাকে নারায়ণ দেবীকে স্পর্শ করতে পারেনি, কারণ তিনি মহাপ্রভুর পান চর্বণ করে বৃন্দাবন দাসের জন্ম দিয়েছেন। দীনেশ চন্দ্র সেন মনে করছেন যে বৃন্দাবন দাস নারায়ণের বিধবা অবস্থার সন্তান। বিমান বিহারী মজুমদার কি বলছেন, যে শ্রীনিবাসের ভাতৃতনয়া মহাপ্রভুর সাক্ষাৎ কৃপাপ্রার্থী নারায়ণী বিধবা অবস্থায় গর্ভবতী হইয়াছিলেন, একথা মানিয়া লইতে বৈষ্ণব লেখকগণের কষ্ট হয়। তাই তাহারা প্রমাণ করিতে ব্যস্ত যে বৃন্দাবন দাস বৈধ বিবাহের ফলে জন্মলাভ করেছিলেন। এরপরে তার আবির্ভাব কাল। দীনেশ চন্দ্র সেন কি বলছেন, 1535 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম, অর্থাৎ 16শ শতাব্দীর প্রথমার্ধের শেষ দিকে। সুকুমার সেনের মতে 1507 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 16শ শতাব্দীর একদম শুরুতে। বিমান বিহারী মজুমদারের মতে 1515 থেকে 15 খ্রিস্টাব্দে নবদ্বীপে কবির জন্ম। বর্ধমান জেলার 1.5 গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, শেষ জীবন কাটিয়েছেন। হেতুরি উৎসবে যোগ দিয়েছিলেন, নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। নিত্যানন্দই তাকে এই চৈতন্য জীবনী রচনার নির্দেশ দিয়েছিলেন। চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে বাংলায় রচিতই সর্বপ্রথম কাব্য হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত, এটাই হচ্ছে তার বিশেষত্ব। এই জন্য কবি কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস চৈতন্যদেবের জীবনের আদি ও মধ্য জীবন, চৈতন্যের শুরু এবং মধ্য জীবনকেই তার কাব্যের মূল বিষয়বস্তু করে তুলেছিলেন। অর্থাৎ চৈতন্যদেবের বৃন্দাবন দাস মানে চৈতন্যদেবের যে আদি জীবন এবং মধ্য পর্বের জীবন, এই দুটোই বিষয়বস্তু হচ্ছে চৈতন্য ভাগবত কাব্যের মূল বিষয়। এবার বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের নামকরণ নিয়ে একটা সমস্যা দেখা দেয়। বলা হচ্ছে যে সমকালে লোচন দাসের চৈতন্য মঙ্গল রচনা করা হয়েছিল, ফলে বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল রচনা করেছিলেন। সেই জন্য দুজনের একই নাম হয়ে যাওয়াতে কোনটা কার কাব্য এই বিভ্রান্তি দেখা দেয়। সেই জন্য বলা আছে যে বৃন্দাবন দাস মায়ের নির্দেশে কাব্যের নাম পাল্টে ভাগবত করছে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা কি না, বৃন্দাবন দাস ভাগবতের অনুসরণে তার কাব্যকে সাজাচ্ছেন, সেই জন্য ভাগবতকে সম্মান জানিয়ে তিনি তার কাব্যের নাম করছেন চৈতন্য ভাগবত। এই যে নিত্যানন্দ দাস প্রেম বিলাস গ্রন্থে কি বলছে, চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, বৃন্দাবনের মহান্তেরা ভাগবত আখ্যা দিল। অর্থাৎ মায়ের কথা নয়, অর্থাৎ তার মা যে পাল্টে দিতে বলেছে সেই কথা বলছে না। তিনি কি বলছেন যে বৃন্দাবনের যারা মহান্ত তারা বলছে আগে চৈতন্য মঙ্গল নাম ছিল, মহান্তরা ভাগবত বলছে। এবার রচনাকাল নিয়েও যথারীতি মতভেদ রয়েছে। দীনেশ চন্দ্র সেনের মতে 1535 খ্রিস্টাব্দ বা 1548 খ্রিস্টাব্দ হচ্ছে চৈতন্য ভাগবতের রচনাকাল। রামগতি ন্যায়রত্ন বলছে যে 1548 খ্রিস্টাব্দ, সুকুমার সেনের মতে 1534-35 খ্রিস্টাব্দ। আর বিমান বিহারী মজুমদার বিভিন্ন তথ্য দিয়ে কি বলছে 1548 খ্রিস্টাব্দ, অর্থাৎ 16শ শতাব্দীর প্রথমার্ধের একদম শেষ পর্বে চৈতন্য ভাগবত রচিত হচ্ছে। 3 খণ্ডে রচিত। প্রথম খণ্ড 15টি অধ্যায়, দ্বিতীয় খণ্ডে 26টি অধ্যায় এবং শেষ খণ্ডে 10টি অধ্যায়। 15, 26, 10 তিনটে খণ্ডে এতগুলো করে অধ্যায়, অর্থাৎ এটা তার কাব্যের গঠন শৈলী। এরপরে আমরা আসছি কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, অর্থাৎ শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য। আমরা কৃষ্ণদাস কবিরাজের কি পরিচয় পাচ্ছি, যে অকৃতদার বৈষ্ণব ছিলেন, অর্থাৎ বিবাহ করেননি। কবির জন্ম বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর গ্রামে। তিনি বৈদ্য বংশজাত, তার পিতার নাম ভগীরথ, মাতা সুনন্দা দেবী। কবি ছিলেন নিত্যানন্দের শিষ্য। গুরু নিত্যানন্দের দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে তিনি বৃন্দাবনে চলে যান এবং সেখানে
বৈষ্ণব মহাজনদের কাছে ভক্তি শাস্ত্রাদি অধ্যয়ন করে। কৃষ্ণদাসের জন্মকাল আর রচনাকাল নিয়েও সংশয় রয়েছে। বিমান বিহারী মজুমদারের মতে কবির জন্মকাল 1527 খ্রিস্টাব্দ। আবার জগবন্ধু ভদ্র সতীশচন্দ্র রায়ের মতে কৃষ্ণদাসের জন্মকাল 1496 খ্রিস্টাব্দ। আর সুকুমার সেন কি বলছে যে কাব্যটি রচনা হচ্ছে 1560 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করছে 1590 খ্রিস্টাব্দের পর কৃষ্ণদাস কাব্য রচনায় হস্তক্ষেপ করেন। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে কাব্যটি সমাপ্ত করেন। অন্য মতে সমালোচকরা বলছে যে সম্রাট আকবরের সময় 1590 খ্রিস্টাব্দে বৃন্দাবনের গোবিন্দ মন্দির নির্মাণের পর কবি আলোচ্য গ্রন্থটি রচনা শুরু করেন। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের পরিপূরক গ্রন্থ। কেন এ কথা বলছি? কারণ চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভুর আদি এবং মধ্য জীবনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তজীবনকে গুরুত্ব দিচ্ছে। সেই জন্য দুটো গ্রন্থকে একে অপরের পরিপূরক বলা হচ্ছে। 3টি খণ্ডে বিভক্ত, মোট 62টি অধ্যায়। প্রথম খণ্ডে রয়েছে 17টি অধ্যায়, দ্বিতীয় খণ্ডে রয়েছে 25টি অধ্যায়, আর তৃতীয় খণ্ডে রয়েছে 20টি অধ্যায়। কতগুলো শ্লোক রয়েছে গ্রন্থে? 11,526টি শ্লোক। মোট 4000-এর মতো সংস্কৃত শ্লোক রয়েছে। এইসব শ্লোকের উৎস কি? ভাগবত, পুরাণ, এছাড়া শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, স্বরূপ দামোদরের কর্চা, মুরারি গুপ্তের কর্চা, ও রঘুনাথ গোস্বামীর স্তবাবলী, সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস, শ্রীজীব গোস্বামীর ভাগবত সন্দর্ভ, কবি কর্ণপুরের চৈতন্য চরিতামৃত নাটক প্রভৃতি গ্রন্থ থেকে, অর্থাৎ প্রচুর গ্রন্থ থেকে তথ্য নিয়ে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করছেন। এরপরে চলে আসছি আমরা আরাকান রাজসভার সাহিত্য। প্রথম কবি দৌলত কাজী। দৌলত কবি চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকানের তৎকালীন রাজা বা অধিপতি থিরিতু থম্মা বা সুধর্মা, তার রাজত্বকাল হচ্ছে 1622 থেকে 1638 সাল। এই সময় তার লস্কর উজির বা সমর সচিব আশরফ খানের অনুরোধে দৌলত কাজী লোর চন্দ্রানী বা সতীময়না কাব্যটা লিখছে। এ কাব্যের সঠিক রচনাকাল অনুমান করা জানা যায়নি, সেজন্য আমরা অনুমান করছি। কি অনুমান করা হচ্ছে? যে 1635 থেকে 1638 সালের মধ্যে এই কাব্য রচিত হচ্ছে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে এই কাব্যটি রচিত হচ্ছে। দুর্ভাগ্যবশত কাব্যটা 2/3 রচনা করার পর কবি মারা যান। শেষ অংশ 1659 সালে সমাপ্ত করছেন কে? সৈয়দ আলাওল। এই কাব্যটা কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? কাব্যটি মিয়া সাধনের মৈনাক সৎ অবলম্বনে রচিত, অর্থাৎ লোর চন্দ্রানী বা সতী ময়না মিয়া সাধনের মৈনাক সৎ, নামটা দেখে মৈনাক সৎ, এই গ্রন্থ অনুসরণ করে রচিত। এরপরে আমরা চলে আসছি সৈয়দ আলাওল। বাংলাদেশের অন্তর্গত ফতেহাবাদ বা ফরিদপুরের অন্তর্গত জালালপুরে আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যে কবি আলাওল জন্মগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর আলাওল আরাকান বা রোসাং এসে উপস্থিত হন। সেখানে তিনি প্রথমে রাজ অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হয়েছিলেন। তারপরে মুখ্য পটেশ্বরী যশস্বিনীর অমাত্য মাগন ঠাকুরের আশ্রয় লাভ করেন। এরপর মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং একাধিক গ্রন্থ রচনা করেন। এগুলো কি কি? পদ্মাবতী, সতীময়নার শেষাংশ, যেটা দৌলত কাজী লিখে অর্ধেক 2/3 লিখে মারা গেছেন, সেইটার শেষাংশ। ছয়ফল মুলুক বদি উজ্জামাল 1659 প্রথম খণ্ড প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব 1669। সপ্তপয়কর 1660, তোফা 1663 থেকে 69, সেকেন্দার নামা 1672। এই হচ্ছে তার কাব্যগুলো রচনা। এবার আমরা দেখে নেই তিনি যে কাব্যগুলো লিখেছিলেন সেগুলোর উৎস কি ছিল এবং কোন রাজার পৃষ্ঠপোষকতায় সেগুলো লেখা হয়েছিল। পদ্মাবতী মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত গ্রন্থ থেকে তিনি এটা কাহিনীটাকে গ্রহণ করেছিলেন। কার পৃষ্ঠপোষকতায় লিখেছেন? মাগন ঠাকুর। 2 নম্বর, সতীময়নার শেষাংশের একটা অজ্ঞাত রূপকথা থেকে নেওয়া, এটা সীমান্ত সোলেমনের নির্দেশে তিনি রচনা করেন। ছয়ফলমূলক বদি উজ্জ্বল, এটা হচ্ছে রোমান্টিক প্রেমের কাহিনী আলিফ লায়লা, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। কার পৃষ্ঠপোষকতায় তিনি এটা লিখছেন? মাগন ঠাকুর। এরপরে আমরা দেখছি সপ্তপয়কর, এটার উৎস কি না নিজামি গঞ্জাবির হপ্তপয়কর। এই হপ্তপয়কর থেকে তিনি লিখছেন সপ্তপয়কর। কার পৃষ্ঠপোষকতা লিখছেন? সৈয়দ মুহাম্মদ। এরপরে আসছে তোহফা, ইসলামী স্মৃতিশাস্ত্র তোহফা,
কোথা থেকে লিখছেন না শেখ ইউসুফ গদার তুহফ এ নসা ইহ, সেখান থেকে কবি লিখছেন তোহফা। কার পৃষ্ঠপোষকতায় লিখছেন? শ্রীমন্ত সোলেমান। আর একটা হচ্ছে সেকেন্দার নামা। কোথা থেকে নিচ্ছেন তিনি গ্রন্থটা? নিজাম গঞ্জামির ইস্কান্দার নামা থেকে। কার পৃষ্ঠপোষকতায় লিখছেন তিনি? মজলিস নবরাজ। এরপর আমরা চলে আসছি একেবারে শেষ পর্যায়ে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর মূল উৎস নিহিত আছে তন্ত্রশাস্ত্রের মধ্যে। শাক্ত পদাবলী হচ্ছে শক্তি তত্ত্বের সাহিত্য রূপ। এখানে অনেক তান্ত্রিক বিশ্বাস আচার অনুষ্ঠান রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে এই শক্তি সাধনাকে কেন্দ্র করে যে সমস্ত গান বা পদাবলী রচিত হয়েছিল সেগুলোকে আমরা কি বলছি? শাক্ত পদাবলী। শক্তি অর্থাৎ উমা, পার্বতী, দুর্গা, কালিকাকে কেন্দ্র করে যে সমস্ত গান রচিত হয় তাকে বলা হয় শাক্ত গান। এই যে আমরা বলি আগমনী, বিজয়া, ভক্তের আকুতি, এটা অ্যাকচুয়ালি এসছে কিভাবে? এর শ্রেণী বিভাগটা হচ্ছে এটাই। শাক্ত পদাবলী তাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একদিকে রয়েছে উমা সঙ্গীত, আর একদিকে রয়েছে হেমা সঙ্গীত। উমা সঙ্গীত মানে যেখানে দেবীকে কন্যা রূপে কল্পনা করা হয়েছে। এই কন্যা রূপে যখন কল্পনা করা হচ্ছে সেখানে দুটো ধারা আসছে, ঢেকে গেছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আগমনী আর একটা হচ্ছে বিজয়া। আগমনী মানে পূজা উপলক্ষে মেয়ে যখন বাপের বাড়িতে আসছে তাকে কেন্দ্র করে যে সমস্ত গান বা পদ রচিত হচ্ছে সেটা হচ্ছে আগমনী। আর বিজয়া হচ্ছে বিজয়া দশমীর পর সে যখন বাড়ি ফিরে যাচ্ছে বা ফিরে যাবে, নবমী নিশি অতিক্রান্ত হয়েছে, এই যে আগাম বিচ্ছেদের যে কাতরতা সেটাকে কেন্দ্র করে যেগুলো রচিত হচ্ছে সেটা হচ্ছে বিজয়। এগুলো হচ্ছে উমা সঙ্গীত। কিন্তু দেবীকে তো শুধু আমাদের শাস্ত্রে উমা বা কন্যা হিসেবে দেখা হয়নি, কোথাও কোথাও মাতা হিসেবে দেখা হচ্ছে। যখন মাতা হিসেবে দেখা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে শ্যামা সঙ্গীত, যেখানে দেবীকে আমরা কল্পনা করছি জগৎ জননী মাতা রূপে। তাই তাকে কেন্দ্র করে যেগুলো রচিত হচ্ছে সেটা হচ্ছে ভক্তের আকুতি, অর্থাৎ মাতার কাছে সন্তানের যে দাবি দেওয়া বা আকুতি বা প্রার্থনা সেটা। অর্থাৎ দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে উমা সঙ্গীত, একটা হচ্ছে শ্যামা সঙ্গীত। উমাকে কেন্দ্র করে দুটো ধারা বেরোচ্ছে, তার আগমন এবং বাপের বাড়িতে আগমন এবং বাপের বাড়ি থেকে পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া। একটা হচ্ছে আগমনী, একটা হচ্ছে বিজয়া। আর উমাকে যেখানে মাতা হিসেবে কল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে শ্যামা সঙ্গীত, যেখানে উমা জগৎ জননী মাতা মানে শ্যামা বা কালী ঠাকুর, তাকে কেন্দ্র করে যে পদগুলো রচিত হচ্ছে সেটা হচ্ছে ভক্তের আকুতি। আগমনী ও বিজয়ার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কমলাকান্ত, আর ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি রামপ্রসাদ সেন। কমলাকান্ত ভট্টাচার্যের কবি পরিচয় দেখে নিই কি আছে। বর্ধমানের অম্বিকা কালনায় কবির জন্ম। 1216 খ্রিস্টাব্দে তিনি বর্ধমান রাজ তেজশ্চন্দ্র বাহাদুরের সভাপতি পণ্ডিতের পদ প্রাপ্ত হন এবং বর্ধমানে বসবাস শুরু করেন। কমলাকান্ত ভট্টাচার্য আগমনী ও বিজয়ার পদ রচনায় শ্রেষ্ঠত্বের দাবিদার। ওদিকে রামপ্রসাদ সেন যিনি ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। তার আবির্ভাবকাল, তার জন্ম হয়েছিল হালি শহরের কুমারহট্ট গ্রামে। সঠিক সাল জানা যায়নি, অনুমান করা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে। কখন? 1623 থেকে 1625 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব। তার জীবন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তিনি ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ মানে পদ রচনায় শ্রেষ্ঠত্বের দাবিদার। এবার আমরা কমলাকান্ত ভট্টাচার্যের কিছু উল্লেখযোগ্য পদ দেখে নিই। অধিকাংশ আগমনী বিজয়। আমার উমা এলো বলে আগমনী। আমি কি হেরিলাম নি, সেটা ম হবে, ল হবে, প্রিন্টিং মিস্টেক। আমি কি হেরিলাম নিশি স্বপনে আগমনী। ওরে নবমী নিশি বিজয়া। ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে আগমনী। কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে। খুব বিখ্যাত পথ আগমনী। কি হলো নবমী নিশি বিজয়ার পথ। গিরিরানী এই নাও তোমার উমারে, অর্থাৎ মেয়েকে এনে দিয়েছে মেনকার কাছে। বারে বারে কহরানী গৌরী আনিবার, অর্থাৎ বারবার করে মেনকা অনুরোধ করছে গিরিরাজকে যে আমার মেয়েকে এনে দাও, অনেকদিন দেখিনি। সেই পথ কেন্দ্র করে আগমনী। যাও গিরিবর হে, অর্থাৎ গিরিবর যাও মেয়েকে নিয়ে এসো আগমনী। শরৎ কমল মুখে আগমনী। শুকনো তরু মুঞ্জেরে না ভক্তের আকুতি। এই পথটা খুব বিখ্যাত পথ, কিন্তু এই ভক্তের আকুতি এটা লিখেছেন কমলাকান্ত ভট্টাচার্য। এবার আমরা রামপ্রসাদ সেনের কিছু বিখ্যাত পথ দেখে নিই, অধিকাংশই ভক্তের আকুতির পথ। কি বলছে? অভয় পথ সব লুটালে আমায় দেও মা তবিলদারি। খুব বিখ্যাত পথ। আমার উমা সামান্য মেয়ে নয় বাৎসল্য লীলা। আমি কি দুঃখেরে ডরাই ভক্তের আকুতি। এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তারা বেয়ে পড়বে ধারা।
তো এটা হচ্ছে যমক অলঙ্কার, একাধিক তারা শব্দের ব্যবহার আছে একাধিক অর্থে। ওগো রানী নগরে কোলাহল, কেন কোলাহল হচ্ছে? আগমনী, উমা আসছে, তাকে সবাই দেখছে। ওহে প্রাণনাথ গিরিবর হে, আগমনী, কেবল আশার আশা, ভক্তের আকুতি। গিরিবর এবার আমার উমা এলে, আগমনী, বল আমি দাঁড়াই কোথায়, ভক্তের আকুতি। আর একটা খুব বিখ্যাত কথা আছে, মা আমায় ঘুরাবে কত, কলুর বলদের মতো, ভক্তের আকুতি। এরপরে লাস্ট স্লাইড, এখানে আমি শাক্ত পদাবলীতে মূলত কতগুলো বিখ্যাত পদ মানে বিখ্যাত গ্রন্থ রয়েছে, অর্থাৎ কোন গ্রন্থগুলো কার রচনা, এরকম একটা তালিকা তৈরি করেছি। অজস্র গ্রন্থ রয়েছে, আমি মোটামুটি প্রাচীন যে গ্রন্থ এবং খুব বিখ্যাত এবং অথেন্টিক যে তথ্য বা যে গ্রন্থগুলো সেগুলোর নাম দিয়েছে। একটা হচ্ছে শাক্ত পদাবলী ও শক্তি সাধনা, কে লিখেছেন? শ্রী জাহ্নবী কুমার চক্রবর্তী। একই লেখকের আরো একটি বিখ্যাত বই আছে, ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য, জাহ্নবী কুমার চক্রবর্তী। নব সংস্করণ শাক্ত পদাবলী, কে লিখছে? শ্রী অরুণ কুমার বসু। শাক্ত পদাবলী, সাধন তত্ত্ব ও কাব্য বিশ্লেষণ, শ্রী বজেন্দ্র চন্দ্র ভট্টাচার্য। শাক্ত পদাবলী চয়ন, শ্রী অমরেন্দ্র নাথ রায়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল। আর একটা হচ্ছে শাক্ত পদাবলী পরিক্রমা, তত্ত্ব ও কাব্যরূপ, হীরেন চট্টোপাধ্যায়। এই হচ্ছে আমার সম্পূর্ণ কাব্য, অর্থাৎ মধ্যযুগের ম্যারাথন। আমি যতটা পারলাম মোটামুটি মধ্যযুগের সমস্ত জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে কভার আপ করার চেষ্টা করলাম। তোমাদের যা মতামত আছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আগামী দিনে আমরা এরকম আধুনিক যুগ বা প্রাচীন ভারতীয় সাহিত্য বা আন্তর্জাতিক সাহিত্য এগুলো নিয়েও এক একটি ক্লাসে কভার করার চেষ্টা করব। ধন্যবাদ। হয়ে গেছে।